হ্যাঁ বুঝি না না ডবজনের That's আছে real life. তাহলে একটু ভাগ করে দিতে পারো আমি একটা লাইভ শো এর মধ্যে আপনারা চাইলে পেজ থেকে শেয়ার করতে পারেন লিংকটা জাস্ট নিয়ে। হ্যাঁ আমি শেয়ার করছি। এটা তো ঝামেলা। ও আচ্ছা আমরা কি আরে শেয়ার পেডার করা নিয়ে নিছি উপরের লোগোটা তো মাত্র খেয়াল করি আমরা অলরেডি লাইভে সমস্যা নাই just waiting for others to join already 16 people with us still আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি কেউ যদি চান পেজ থেকে নিয়ে লিংকটা নিজেদের প্রোফাইলে শেয়ার আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে you can go ahead. All right, going ahead in 5, 4, 3, 2, 1, action. দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে লাইভে ওয়েলকাম টু দ্য 7th এপিসোড অফ দ্য শেডেন। আজকে আমরা আছি বরাবরের মতো আমি শাফাত জামিল, এরপর আমার সাথে আছেন আমাদের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর এন্ড ক্লাব সেক্রেটারি আব্দুল জাহিদ ভাইয়া, and we're here with two special guests tonight, starting with Mr. Nafisun Zaman Bhai, another administrator of our community, and we've got Imran Hussain Zubair Bhai, another administrator for our social media and Instagram handle. And আজকের শোটি কমপ্লিটলি আমরা কন্ডাক্ট করছি হচ্ছে আমাদের 2019-20 সিজনের রিক্যাপ নিয়ে, প্লাস এখানে আমরা আমাদের সামনের যেসব সাইনিং হতে যাচ্ছে পসিবল রিমার্স আর আমরা সামনে আমাদের টিমটা কিভাবে সাজাতে পারি ট্যাকটিক্স অ্যানালাইসিস এগুলো নিয়ে আমরা কথা বলবো। প্লাস আমাদের সাথে আজকে অপরচুনিটি থাকছে আপনাদেরও কানেক্ট করার, আপনারাও চাইলে জয়েন করতে পারেন। আমরা এট এ টাইম 10 জনকে হয়তো আমরা স্ক্রিনে রাখতে পারবো, এই জন্য আমরা চেঞ্জ করে র্যান্ডমলি আমরা আপনাদেরকে পিক করি। সো অলরেডি আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে দুজন গেস্ট অ্যাড হয়েছেন, আমি তাদেরকে স্ক্রিনে নিয়ে নিচ্ছি। Here we go. We've got Anthony Gomez bhai, and then we've got Mr. Shajib. Welcome to the show, guys. Assalamu alaikum bhai. কি অবস্থা সবার? সবাই কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাই শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি। আপনার কি অবস্থা? Alright, well. Alhamdulillah. Thank you for joining us, Anthony. নাফিস কেমন আছো? কি খবর? ভালো। হ্যাঁ ভালো, তোমার কি খবর? এই চলতেছে। জুবাইর? এই তো ভাই দেখা হবে না কতদিন। আসলেই। আচ্ছা অনুপ কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। সো আমি বাকিদেরকে একটু জানা দেওয়ার জন্য যে আপনারা যারা মানে টাইম টু টাইম লাইভে আপনারা জয়েন করতে চাবেন, সো আমরা ইনিশিয়াল ডিসকাশনের পরে একটা টাইম দিব যে নতুন আরো কয়েকজনকে এখানে অ্যাড করার। সো প্লিজ আপনারা যখনই স্ট্রিমিয়ারের লিংকটাতে এন্টার করবেন আমাদের পেজের বা লাইভটির কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমরা ট্রাই করছি আর আমরা এন্টার করেছি। সো এখান থেকে আমরা র্যান্ডমলি একজন বা দুজনকে পিক করে নিই। সো দ্যাটস হাউ আমরা শোটা কি কন্টিনিউ করব। তালহা ফোন সো আমি আদনান ভাইকে রিকোয়েস্ট করব প্লিজ যদি আপনি স্টার্ট করেন ইনিশিয়াল ডিসকাশন। Thank you so much, Orup. আমি অলরেডি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। খুব শর্ট নোটে শোটা করা আসলে বেসিক্যালি আমরা আসলে লাস্ট ফিউ উইকস মিস করলাম, লাইক ঈদের বন্ধের জন্য, প্লাস সবার একটু পার্সোনালি বিজি হয়ে গেছে লাস্ট ফিউ উইকস। সো আমরা আসলে লাস্ট টু উইকস আমরা আসলে কন্টিনিউ করতে পারিনি শোটা। থ্যাংক ইউ ফর অ্যারেঞ্জিং ইন সাচ কুইক নোটিস। বেসিক্যালি আজকে আমাদের শোটা হচ্ছে আমার চেলসি যে সিজন রিভিউ, মানে বেসিক্যালি আমরা আমাদের সিজনটা কেমন গেল, প্লাস আমাদের যেই নিউ এডিশন আসছে, সাইনিংস হচ্ছে, পসিবল রুমার্স, আমরা এইসব নিয়ে মোটামুটি ডিসকাশন করব। বেসিক্যালি আমাদের কোথায় উইকনেস, কোথায় আমাদের আরো লাইক মানে আমাদের টিম আরো স্ট্রেংথ করার দরকার আছে, আমরা এগুলো নিয়ে আমাদের ফ্যানদের সাথে আমাদের ভিউজ শেয়ার করবো। এখানে আমি সবাইকে বললে কি আমরা কেউ স্পেশালিস্ট না, তো আমরা সবাই অনেক লং টাইম ধরে ফুটবল খেলা দেখতেছি, তো কিছু বেসিক জিনিস আমরা সবাই বুঝি। তো
তো আমরা ওই পার্সপেক্টিভে বেসিক্যালি আমাদের ওপিনিয়ন গুলি দিব। আমরা ইটস নট লাইক উই আর ট্রান্সফার গুরুস অর লাইক আমরা স্পেশালিস্ট ইন লাইক এনি কাইন্ড অফ মিডিয়া, বাট আমরা আমাদের ভিউজটা শেয়ার করবো আর কি। আমাদের সাথে যারা আছেন তারা সবাই মোটামুটি তাদের ভিউজটা শেয়ার করবে। তো ফার্স্ট অফ অল আমি একটু অ্যান্থনির কাছেই জানতে চাই, বিকজ অ্যান্থনি ইজ লিভিং ইন কাতার এন্ড ও অনেকদিন পরে আমাদের আসলে জয়েন করলো, আমরা ফাইনালে পাইছি বেসিক্যালি। অ্যান্থনি কেমন সিজন ল্যাম্পার্ডের এগেইনস্টে? আসলে বেসিক্যালি আমি তোমার খুব স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করবো, সিজনের শুরুতে কি এক্সপেকটেশন ছিল? ইন দি এন্ড হ্যাঁ আমরা এফএ কাপ ফাইনালে উঠছি, এফএ কাপ ফাইনাল জিততে পারি না, বাট এটা নিয়ে কোনো দুঃখ আছে কিনা? বাট মানে তোমার পার্সপেক্টিভটা কি ল্যাম্পার্ডের ফার্স্ট সিজনে আসলে? থ্যাংক ইউ ভাইয়া, ফার্স্টে তোমাকে আপনাকে। আর সিজনে যদি বলতে চাই, সিজন শেষে লাস্ট সিজন শেষে আমরা একটা ট্রফি জেতার পরে যতক্ষণ না পর্যন্ত কোচ চলে যাইতেছে, হ্যাজার্ড চলে যাবে এটা তো একদম ফাইনালি ছিল, যতক্ষণ না পর্যন্ত সারি চলে যাইতেছে ততক্ষণ পর্যন্ত আমি একটা ভালো একটা রিদমে ছিলাম। বাট যখন সারি চলে গেল তখন একটা ব্রোকেন অবস্থা চলে আসছে। আর ইন দ্য মন টাইম তখন আমাদের ট্রান্সফার ভ্যানও ছিল, প্লাস ল্যাম্পার্ড, ওটা নিয়ে একটু কনফিউশন ছিলাম। কিন্তু ল্যাম্পার্ড যখন কোচ হলো বা হলো খুব খুশি লাগছে আমার, কিন্তু তারপর একটা ডাউট ছিল। প্লাস ল্যাম্পার্ড এত বড় স্কেলে কখনো ও কোচিং করে নাই। আর সবচেয়ে বড় কথা যে আমাদের একটা ট্রান্সফার ব্যান আছে, সো আমরা যে ও যে ল্যাম্পার্ড এসে যে আমাদের টিমটা সুন্দর করে সাজাবে বা একটা অ্যাটলিস্ট একটা ইচ্ছে চলে যাবে, যেমন হ্যাজার্ডের মতো একটা বিগ প্লেয়ার, বিগ ইনফ্লুয়েন্স চলে গেছে। সো এইখানে আমার খুব ছিল, আমি হাইয়েস্ট এক্সপেক্ট করছিলাম যে টপ 6-এ আমরা থাকবো, আইদার হয়তো একটা কাপ সেমিফাইনাল বা ফাইনাল খেলতে পারি, লাইক নট এফএ কাপ। আমি এফএ কাপের কথা আমি চিন্তা করি না, লিগ কাপ চিন্তা করছিলাম সামহাও, কালাবারো কাপে। বাট এরপরে ল্যাম্পার্ড যেভাবে হোক, যেভাবে সিজনটা গেছে, কয়েকটা প্লেয়ার আমি পরে বলবো ওদের পারফরমেন্স আমাকে খুব হতাশ করছে, বাট তারপরে সর্বোপরি ল্যাম্পার্ড যেভাবে এটা সামলাইছে আমি মোর দেন হ্যাপি। যে টপ 4 আমি কখনোই আমি চিন্তা করি নাই, এফএ কাপে ফাইনালে যাবো এটা তো আমি আরো চিন্তা করি নাই। সো আমি টোটালি হ্যাপি, এটা আমাদের সিজনটা নিয়ে আমি টোটালি হ্যাপি। বাট কিছু কিছু প্লেয়ারের পারফরমেন্স নিয়ে আমি অ্যাকচুয়ালি হতাশ। আমার মনে হয় অনেকেই আমার সাথে একমত হবে, লাইক কেপা, এটা আমি একদম আমার হার্ট ব্রোকেন ওর পারফরমেন্স দেখে, এটা আমি সহ্য করতে পারতেছি না কোনোভাবে। দেন রুডিগারের ডাউনফলটা দেখে আমার খুব খারাপ লাগছে, ও এতটা বাজে ডিফেন্ডার না। দেন জর্জিনহোর ইসের আগে যে জর্জিনহোর পারফরমেন্সটা খুব খারাপ লাগছে। কিন্তু ইন টাইম যেভাবে ল্যাম্পার্ড এই আমাদের একাডেমি প্লেয়ার গুলো ইউজ করছে, একদম সবার কথা ওইভাবে ভালো যায় না, কিন্তু বিশেষ করে টমিকে নিয়ে সবাই একটু করছে। কিন্তু টামির পারফরমেন্স আমি খুব খুশি, এটা আমি বলতে পারবো, কারণ এই চেলসিতে আসার পরে ও প্রথম সিজনটা প্লাস 15+ গোল আই থিঙ্ক, সো ইটস গুড। দেন ম্যাসনের কথা তো বললে আর করে লাভ নেই, ওর পারফরমেন্স তো একদম আউটকাস্ট, একদম এটা বলতেই হবে যে সবাইকে আউটকাস্ট করে দিছে ইয়াং প্লেয়ার ট্যালেন্ট যারা আছে ইসের এই প্রিমিয়ার লিগের। দেন ওডোইকে নিয়ে, ওডোই আমি বলবো যে এভারেজ পারফরমেন্স, সামনে হয়তো আরো ভালো করবেও। তামরি অলসো গুড। এন্ড সবচেয়ে আমার ভালো লাগছে বিলিকে দেখে, ও এতটুকু একটা বয়সে ওর ম্যাচুরিটি একদম দেখার মতো। ও লিভারপুলের ম্যাচটাতে ও যেভাবে আউটকাস্ট করে দিচ্ছে লিভারপুলকে, দ্যাটস তো দেখার একটা চোখের শান্তি এটা। তো আমার পক্ষে আমাদের সিজন খুবই ভালো ছিল, একাডেমি প্লেয়ার গুলো উঠে আসছে, সো হোপফুলি উইল স্ট্রংলি কাম ব্যাক দিস সিজন। Great. Right. Thank you so much, Anthony ভাই। তাহা ভাই আমাদের সাথে অ্যাড হয়েছে, ওয়েলকাম টু শো ভাই। কে অবস্থা তাহলে? এই তো ভাই আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনারা? এই তো চলতেছে, তোমার দেখে ভালো লাগতেছে অনেকদিন পর। আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পর, it's like a regular get together of us. সেম হিয়ার, অনেকদিন পর, অনেক লং টাইম। আর বলো না, অনেকদিন ধরে গেট টুগেদার যায় না। আমি লাস্ট 2018 গেট টুগেদারে গেছিলাম আমি সেই। অ্যান্থনি ভাই, আদনান ভাইয়ের সাথে লাস্ট কবে দেখা হয়েছে আমি তো ভুলেই গেছি সর্ট অফ। ওইটা গেট টুগেদার ওই যে বসুন্ধরা না, যমুনা ফিচার পার্কে যে আমরা না না, আপনার সাথে দেখা হয়েছিল ওই যে তাহলার, আপনার থাক ওগুলো আমরা এখানে রিভিল না করি। অ্যাকচুয়ালি রিসেন্টলি আদনান ভাইয়ের সাথে আমার লাস্ট দেখা হয়েছে ওই যে এই যমুনা বনানীতে। হ্যাঁ আচ্ছা, না এরপরেও প্রবাবলি একটা ম্যাচ ডে গেট টুগেদার ছিল আপনার বনানীতে, তখন আদনান ভাই আসছিল। প্রবাবলি
ম্যানিউর হ্যাঁ সাথে যেটা 2-2 ড্র করছে, ওই যে বার্কলে লাস্টে গোল ছিল, ওইটা প্রবলেম নাকি? প্রবাবলি হ্যাঁ। মেবি মনে না আমি ওইটা তো ছিলাম না, ওটা গেম মনে টুরনামেন্টের হচ্ছে problem। বার্কলে লাস্টের তাই? গোলটা যে রুডিগার দিল একটা, না, বার্কলে দিল একটা। নাফিস না, ভাইয়ের ওইটা সাথে তো দেখা ছিল। হয়েছিল লাস্ট একটা গেট টুগেদারে মোহাম্মদপুরে, এই ইয়ারই প্রবাবলি। হ্যাঁ গেম অন। গেম অন, এক্স্যাক্টলি ভাইয়া। তো তাহলে আসি ঘুরে, যেহেতু তুমি জয়েন করছো, খেলা তো এই সিজন মোটামুটি তোমরা মোটামুটি দেখছো, মানে লাইক এই সিজনটা কিভাবে গেল আমাদের ইন্ডিয়ান। আমার প্রথমে এট দ্য বিগিনিং অনেকেরই কোনো প্রত্যাশা ছিল না, মানে কিছুই ছিল না। চেলসি আমরা হয়তো বা বেটার ফিনিশ করতাম, হয়তো বা টপ হাফে ফিনিশ করলে আমাদের একটা মোটামুটি একটা এক্সপেকটেশন থাকতো। তারপরেও যেহেতু নিজেদের টিম সবসময় একটা এক্সপেকটেশন থাকে যে সামহাও যদি টপ 3 টপ 4 যদি ফিনিশ করতে পারি, তো ইন্ডিয়ান আমরা টপ 4 ফিনিশ করলাম, বাট আবার ওই একটা ফাইনালে আর্সেনালের কাছে হেরে মোটামুটি মনে করো একটু খারাপও লাগতেছে আবার। তো বেসিক্যালি মানে তোমার টেকটা কি, মানে চেলসি এই সিজনে মানে ল্যাম্পার্ডের আন্ডারে, মানে আমাদের প্লেইং স্টাইলটা আমরা সারি যে কোন সারি বল যেটা বলি আমরা, যখন পাসিং নেট খেলছি আমরাও কিন্তু অনেক, ল্যাম্পার্ড কিন্তু অনেক পাসিং নেট খেলছে, কিন্তু অনেক লং বল কম খেলছে, বাট গ্রাউন্ড পাসিং অনেক বেশি খেলছে। বাট তোমার কাছে কি মনে হয় ল্যাম্পার্ডের প্লেইং স্টাইলটা নিয়ে, তোমার ওপিনিয়ন, এবং কামিং ফরওয়ার্ড টু নেক্সট সিজন ও যে প্লেয়ার গুলি সাইন করতেছে, ওই সাইনিং এর সাথে ওর প্লেইং স্টাইলটা তোমার মনে হয় কেমন, মানে তোমার অ্যাডজাস্টটা কিরকম হবে তোমার মনে হচ্ছে? ভাইয়া টু বি অনেস্ট, চেলসি সাপোর্ট করা স্টার্ট করেছে 2006 থেকে। আমি ফুটবল আর কি রেগুলারলি দেখা শুরু করি তারও পরে, বাট মোটামুটি স্টার্ট করেছি 2006 থেকে। বালাক যখন, আই এম এ হিউজ জার্মান ফ্যান বাই দ্য ওয়ে, সো বালাক যখন চেলসিতে আসে এরপর থেকে আর কি চেলসির সাথে পরিচিতি। তখন থেকেই এরপরে দ্রোগবা ওয়াজ মাই সর্ট অফ লাইক মাই আইডল। ওকে দিয়েই মানে চেলসির প্রতি একটা যে ক্রেজ ওইটা স্টার্ট হয়। এরপর থেকে এতগুলা বছর চলে গেল, কখনো চেলসিকে নিয়ে অ্যাকচুয়ালি এক্সপেকটেশন এতটা লো ছিল না এই বছর যেটা ছিল, বিকজ অফ a lot of things. ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ম্যানেজার এত ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে, তার উপর হচ্ছে আমাদের টিমটা অ্যাকচুয়ালি হ্যাজার্ডই তো সর্ট অফ লাস্ট 2-3 ইয়ার্স ধরে টিমটাকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের ট্রান্সফারেও কিছু ব্লান্ডার ছিল, সবকিছু মিলায় এই বছর ফার্স্টের দিকে যখন ট্রান্সফার ব্যান ছিল এন্ড এভরিথিং, ল্যাম্পার্ড আসলো, সারি চলে গেল, তখন এক্সপেকটেশন খুবই লো ছিল। বিকজ অ্যাজ জিনিয়াস অ্যাজ ল্যাম্পার্ড ইজ, হি ইজ ভেরি নিউ, হি ইজ আ নিউ কামার, মাত্র এর আগে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স ছিল অ্যাজ আ ম্যানেজার, অ্যাজ আ কোচ। সো এতটা এক্সপেকটেশন ছিল না, ভাবছিলাম যে টপ 10 এর মধ্যে হয়তো শেষ করবো, ইউরোপিয়ান ফুটবল যে খেলতে পারবো নেক্সট ইয়ার, এই এক্সপেকটেশনসই ছিল না। তার উপর আবার গিভেন দ্যাট আমাদের ট্রান্সফার ব্যান ছিল, নতুন প্লেয়ার সাইন করেনি, হ্যাজার্ড চলে গেল, ডেভিড লুইস যত ডিফেন্সিভ ব্লান্ডারই করুক একটা সিনিয়র প্লেয়ার ছিল, চলে গেল। এরপরে যে আপনার যেমনে শুরু হলো সিজনটা এন্ড এভরিথিং, আমরা 6টা একাডেমি প্লেয়ার প্রমোট করলাম। প্রমোট মিন্স সর্ট অফ ফর দ্য ফার্স্ট টাইম চেলসিতে খেলালাম। এরপরে মাউন্ট, জেমস রিস, টমরি, ট্যামি আব্রাহাম যেমনে পারফরমেন্স করা শুরু করলো, লাস্টের দিকে গিল, এক্স্যাক্টলি। সো সব মিলায় ইট ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন। এবং ল্যাম্পার্ডের যে হি হ্যাজ আ ভেরি হাই আইকিউ লেভেল। সো যেভাবে সে সবকিছু ম্যানেজ করেছে, যেভাবে খেলেছে, এবং দ্য প্লেইং স্টাইল উই হ্যাভ, সবকিছু মিলায় আই এম রিয়েলি থ্রিলড। এবং যে প্লেয়ারগুলো আমরা সাইন করেছি, জিয়েক, তারপরে আপনার ওয়ার্নার, তারপরে জি ওয়ার্নার, এরপরে হোপফুলি আমরা কাই হ্যাভার্টস কেও সাইন করছি ভেরি সুন, হোপফুলি। এরপরেও কিছু প্লেয়ার আমাদের, হ্যাঁ 2টা জার্মান প্লেয়ার আসছে, মোর দ্যান হ্যাপি। আমিও হ্যাপি ভাই, জার্মানির সাপোর্টার হিসেবে আমিও হ্যাপি ভাই। আমারও তার ভাবের সাথে একমত। আমি উনার মতন 2006-7 থেকে চেলসি সাপোর্ট করি। বালাক, টেরি, ল্যাম্পার্ড, মানে আমার কাছে পুরো মানে এদেরকে দেখে আমার চেলসি সাপোর্ট করা। সো মানে এটাই সব মিলায় আই এম রিয়েলি হোপফুল নেক্সট ইয়ার। এবং আমাদের প্লেইং স্টাইলটা আমার অ্যাকচুয়ালি আই থিঙ্ক উই আর ডিফেন্সিভলি সর্ট অফ ফরমেশন বলেন বা ট্যাকটিক্স বলেন, আমরা ডিফেন্সিভলি ল্যাম্পার্ড এখনো সব সর্ট আউট করে নিতে পারে নাই, বাট অ্যাটাকিং ওয়াইজ the build-up play and everything. I love the way he plays, he channels this team. এবং নেক্সট ইয়ার আমরা ইনশাল্লাহ ভালো কিছুই করতে পারবো। এখন পর্যন্ত কোনো টার্গেট এইভাবে সেট করি নাই, বাট ওভারঅল সবকিছু ক্লিক করলে খুব ভালোই একটা সিজন যাবে নেক্সট ইয়ার।
we might end up having a silver ball as well. Let's see কি হয় আর কি ইনশাআল্লাহ। তো সজীবের কাছে আসি। সজীব, জি ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া জানতে চাচ্ছিলাম যে লাইক তোমার ওপিনিয়নটা কি আপু নাও, মানে হ্যাঁ জার্মান ফ্যান হিসেবে তো ডেফিনেটলি যারা চেলসি এবং জার্মান ফ্যান আছে তাদের জন্য তো খুব ডিলে টু টাইম, বিকজ যদি ইনশাআল্লাহ হাভার্টস কমপ্লিট হয়ে যায় আর কি, তো মানে ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ জার্মান কোড একেবারে চেলসি চলে আসবে। না, আমরা আমাদের এজেন্ট রুডিগারকে নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি। ট্রু 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 ট্রু। মানে এজেন্ট হিসেবে ইজ টপ নচ, ডিফেন্সিভলি যেটাই হোক। সেটাই সিজনে কেমন লাগলো, মানে অফেন্সিভ খেলাটা? আমি জানি আমাদের ডিফেন্সিভ অনেক প্রবলেম ছিল, আমাদের ডিফেন্সিভ প্রবলেম আছে এবং মোস্ট প্রবাবলি নেক্সট সিজনেও হয়তো বা পুরোপুরি সর্ট আউট হবে না, বাট লাইক মানে তোমার কাছে কেমন লাগছে? মানে লাইক আমি হচ্ছে আপনার এই সিজনে ল্যাম্পার্ড যে মানে কোচিং এ যে আমাদের প্লেয়ার যে পারফরমেন্সটা দিয়েছে চেলসি, ভাই আমি মোর দ্যান হ্যাপি আমার টিমের কাছে। কারণ ম্যানুর সাথে ভাই ফার্স্ট ম্যাচে 4-0 গোলে হারলাম আমরা, দেন লেস্টারের সাথে হচ্ছে আপনার 2-2 গোলে ড্র করলাম, দেন হচ্ছে আমাদের প্রথম 6টা ম্যাচের অবস্থা খুবই খারাপ ছিল, আমরা প্রায় টপ 14 এর মধ্যে ছিলাম মোস্ট প্রবাবলি। দেন আস্তে আস্তে করে যে ল্যাম্পার্ড যে বিল্ড আপ করে টিমকে যে ফোর্থে আনতে পেরেছে এবং এফএ কাপে ফাইনালে গিয়েছি আমরা, চ্যাম্পিয়ন্স লিগে আমাদের কোয়ালিফাই বায়ার্নের কাছে যদিও হেরেছি, বাট আমার কাছে এটা নিয়ে কোনো কষ্ট নেই ইনশাল্লাহ। আমাদের এটা নিয়ে বায়ার্নের ফ্যানরা আমার অনেক ট্রোল করবে, যে অনেকে বলছে যে রেসপেক্ট চেলসি। আমি হ্যাঁ, চেলসি এমন একটা ক্লাব যেখানে রেসপেক্ট করার মতন, আমরা কাউকে ট্রোল করি না। আমাদের যদি কেউ ট্রোল করে আমরা ইনশাল্লাহ বাউন্স ব্যাক করবো, আমাদের সময় দিতে হবে। যে সাইনিং গুলা হয়েছে ভার্নার, জিয়াস, কাই হাভার্টস, মোস্ট প্রবাবলি আরো কয়েকটা প্লেয়ারের উপর আমরা লিঙ্ক, যেমন হচ্ছে চিলওয়েল, ডেকল্যান রাইস, তারপরে হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি রিগুলিয়ান সেভিয়ার লেগ ব্যাকের সাথে। সো এই প্লেয়ার গুলাকে যদি আনতে পারি, সো নেক্সট সিজনে আমরা অ্যাটলিস্ট টপ 3-তে থাকবো, আর ইউসিএল কোয়ালিফিকেশন ইউসিএল ইনশাল্লাহ ভালো করবো। আর হচ্ছে কোনো কারাবাও কাপ অথবা এফএ কাপের জন্য অ্যাটলিস্ট ফাইনালে যদি যেতে পারি, কাপ জিততে পারি, ইট উইল বি এ গুড। আর এই সিজনে ভাই আমি চেলসির জন্য মানে যা খেলেছে আমি হ্যাপি, কারণ ল্যাম্পার্ড যে টিমকে পেয়েছিল, হ্যাজার্ড ছিল না, মানে লাস্ট 2-3 সিজন ধরে তো হ্যাজার্ড আপনার চেলসিকে অলমোস্ট ওয়ান ম্যান টিম হয়ে গিয়েছিল, লাইক বার্সেলোনা যেরকম মেসিকে নিয়ে টানে, এরকম এই জিনিসটা আমাদের টিমের মধ্যে নাই। আর আরেকটা হচ্ছে ডেভিড লুইস হচ্ছে একটা মানে টিমের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন হয়তো ক্রিয়েট করতে, এই জন্য ল্যাম্পার্ড ওকে ফোর্থ ডিফেন্ডার হিসাবে খেলাতে চেয়েছিল, এই জন্য যদিও বিক্রি করে দিয়েছে, ভালো করেছে, এটা একটা গুড ডিল আমি মনে করি। ডিফেন্সিভলি আমরা এখন একটু পুর আছি, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ব্যাক করতে হবে ইনশাআল্লাহ। রাইট নাফিস অনেকক্ষণ ধরে কথা শুনতেছে এবং নাফিস নড়তেছে না, আমার কাছে মাঝে মধ্যে মনে হচ্ছিল যে ওর মানে কি আটকে গেছে কিনা ছবি করতেছে। নাফিস কি অবস্থা, মানে এখন কি অবস্থা আমাদের যে মিডফিল্ড? আমার তো মনে হচ্ছে জর্জিনিও ইজ ট্রান্সফার লিস্টেড, তো জর্জিনিও চলে যায় বেসিক্যালি, তোমার কি মনে হচ্ছে আসলে আমরা ওকে কি রিপ্লেস করবো আমাদের মিডফিল্ডে, নাকি মাউন্ট মিডফিল্ডে চলে আসবো, অথবা হ্যাভার্টস আসলে ওকে মিডফিল্ডে খেলাবে? আমার যেটা মনে হয় যে ওভারঅল আমরা মিডফিল্ডে অত কনসার্ন না, উই আর ওভারস্টকড বলতে গেলে। কোয়ালিটি কি ওইটা আমরা হয়তো বা ডিবেটেবল, বাট আমরা যদি কান্তে আছে, ফুলি ফিট কান্তে ইজ অ্যামেজিং, কোভাচিচ আছে, যদি হাকিম জিয়াস পুলিসিচ খেলে তাহলে মাউন্টও মিডফিল্ডে মুভ করবে টেকনিক্যালি, ক্যাম বা যদি কাই হাভার্টজ আসে তাহলে আরেকটা প্লেয়ার মিডফিল্ডে থাকবে। তারপর আমরা ভুলে যাচ্ছি ফুল সিজন ছিল না, রুবেন লফটাস-চিজকে ব্যাক করছে, হিজ পাসিং ইজ অ্যামেজিং। জর্জিনো পাসিং কিন্তু বেঞ্চে বার্কলি আছে, বেঞ্চ প্রপার বেঞ্চ প্লেয়ার হিসেবে বার্কলি আছে। সো জর্জিনো যদি চলে যায়, একটা সুবিধা বলতে হবে যে জর্জিনো কিন্তু প্রেসে খুব ভালো না, ওকে যদি কনস্ট্যান্ট প্রেস করা হয় বা যদি কাউন্টার অ্যাটাকিং টিমের সাথে ও কিন্তু ভালো খেলে না, ডিফেন্ডিং ভালো। ওই দিক দিয়ে যদি আমি কোভাচিচ আর কান থেকে খেলাই বা বিলি গিলমোর আর কান থেকে খেলানোর প্রায় চেষ্টা করি, তার বা যদি আমি একটা প্লেয়ার কিনে যদি ডেকল্যান রাইসকে যদি আমি সিডিএম এ খেলাতে পারি, কোন একটা ফর্মেশন যদি করি, বা কাই হাভার্টজ আর মাউন্ট যদি খেলে, মিডফিল্ড নিয়ে কিন্তু আমার স্ট্রেংথ না। কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়েন
এই টিম প্রেস করে বা অ্যাটাক করে তখন কিন্তু ওদের ডিফেন্ডাররাও বা ওদের অ্যাটাকাররাও পিছনে এসে ডিফেন্স করতে হয়, তখন কিন্তু অত ডিফেন্সে প্রেশারটা পড়ে না, তখন কাউন্টারে চলে যায়। সো এই দিক দিয়ে কিন্তু একটা সুবিধা থাকে যে হলো এই সিজনে আমাদের যেটা হয়েছে, আমরা হলো ওরকম প্লেয়ার ছিল না, লাইক হলো যে আমরা 3-4 মিলে অ্যাটাক করি, যেটা হতো যে আমাদের উইং ব্যাক দিয়ে অ্যাটাক করতে হতো, আমাদের উইঙ্গার গুলো অত ভালো ছিল না। সো উইং ব্যাক গুলো বা আমাদের লেফট ব্যাক বা ফুল ব্যাক গুলো যখন আগায় যেত, স্পেস ক্রিয়েট হয়ে যেত ওই দিকে। সো আমাদের অনেক হলো লেফট উইং দিয়ে বা রাইট উইং এ বল আসতেছে, ক্রস করছে, মিডে 2-3টা প্লেয়ার, আমাদের 2টা প্লেয়ার, দেখা যাবে যে অপোনেন্টের 3টা করে প্লেয়ার। এই জিনিসগুলো কিন্তু কমে যাবে যখন আমরা নিজেরা অ্যাটাক করবো। আমরা যখন অ্যাটাক করবো, আমরা যখন ওদের লাইনটাকে ব্রেক করে হাকিম জিয়াস বা মাউন্ট যখন বা কোভাচিচরা যখন পিছন থেকে পাস গুলা দিব, ওরাও কিন্তু ডিফেন্ড বা ব্লক করা শুরু করবে। এইটা কিন্তু মিডফিল্ডের একটা দিক দিয়ে আমাদের সুবিধা হবে। সো আমার যেটা মনে হয় যে জর্জিনোকে যে বাদ দেওয়া, কারণ অনেকগুলো ম্যাচ আমরা দেখি রিস্টার্টের পর কানতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু জর্জিনোকে খেলায়নি, কান্তে ইনজুর্ড হওয়ার পরেই জর্জিনোকে কিছু ম্যাচ খেলিয়েছে ল্যাম্পার্ড। সো ল্যাম্পার্ডও কিন্তু ওই ট্যাকটিক্সটাকে স্টিক করছে, যে হলো আমি জর্জিনোকে ছাড়া খেলানোর চেষ্টা করে দেখি। যদি বিলি গিলমোর ইনজুর্ড না হতো, আমার মতে জর্জিনো এই সিজন খেলতো না, বিলি গিলমোর ওই সিজনে ইয়েতে খেলতো। সো বিলি গিলমোর ইজ এ ইয়াং প্লেয়ার, বাট ওর ট্যালেন্ট, ওর আইকিউ লেভেল বা ওর যে গাটস, যেটা লিভারপুল যেটা বললো যে প্লেয়ার এটা করেছে, মানে ওই অ্যাটাকিং কনস্ট্যান্ট হেন্ডারসনের সাথে থেকে, হেন্ডারসন কিন্তু খুবই হার্ড ওয়ার্কিং একটা প্লেয়ার, লাইক ওকে ওর গেমে বিট করা, মানে ওকে অ্যান্টি প্রেস করে ওর থেকে মুভ করে ওকে আইসোলেট করে পাস দেওয়া কিন্তু ভেরি টাফ একটা প্লেয়ার, ও কিন্তু পারফেক্টলি করেছে। সো লাইক এইটাই হলো সুবিধা সো আমার মিডফিল্ডে আমি না, বাট আমি ওভারঅল সিজন নিয়ে আমি বলতে চাই ল্যাম্পার্ডকে যেটা হ্যাটস অফ টু হিম। লাইক যখন সিজন শুরু হয়েছিল, আমরা সবাই অনেক কথা বলছি, ট্রান্সফার ব্যান ছিল আমাদের ছিল, বাট আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, আমরা যখন সিজন শুরু করেছিলাম, আই গেস আমাদের 7টা প্লেয়ার ইনজুর্ড ছিল। রিসে জেমস ইনজুর্ড, রুডিগার ইনজুর্ড, কান্তে ইনজুর্ড, আই গেস উইলিয়াম বা পেড্রোর মধ্যে 1-2জন ইনজুর্ড ছিল। সো আমাদের হোল ব্যাকলাইনের মধ্যে, ব্যাকলাইন যদি বলি হলো 4টা, লুইস চলে গেল। সো লাইক আমরা প্লেয়ার টমরি জোমা দিয়ে সিজন শুরু করেছি টেকনিক্যালি, এই প্লেয়ার দিয়ে শুরু করেছি। মাউন্টকে নামাতে হয়েছে ফার্স্ট গেমেই, কারণ এমন না যে মাউন্টকে প্রমোট করেছে, অপশন ছিল না, ওখানে নামাতে হয়েছে। সো ওই একটা ট্যামিকে আমরা নামাতে হতো, কারণ জিরুডা ট্যামি এই দুইটাই অপশন ছিল। সো ওই একটা সিচুয়েশন থেকে ফার্স্ট ম্যাচে ফোন নিলে হারলাম, ওইটা থেকে I guess আমরা থার্ড বা ফোর্থ ম্যাচ গেম উইকে we came back to fourth or third. So ওর পর থেকে আমরা কিন্তু থার্ড বা ফোর্থের নিচে নামিনি, কনস্ট্যান্ট একটা পারফরমেন্স ছিল। We played bad, others played bad, we played good, others played bad or good, যাই থাকুক, বাট আমরা কিন্তু কনসিস্টেন্ট একটা মেইনটেইন করেছি। 3-4 3-4 3-4 3-4 করে সিজনটা শেষ করেছি। লাইক 5-এ গেছিলাম, I guess বা গোল ডিফারেন্স or something like that, and 36 থেকে। তো আমরা কিন্তু হয়তো বা এই সিজনটা যে এডেন হ্যাজার্ড যেটা থাকলে হয়তো আমরা আরো বেশি ভালো করতাম, হয়তো এফএ কাপটা জিতে যেতাম হয়তো, মনে হয় কেন জানো। আমরা এই ইসে তো ইউসিএল আমাদের ভালো পারফরম্যান্স থাকতো। হ্যাঁ, হয়তো মাঝখানে যে অনেক আমরা পয়েন্টস হারিয়েছি, লেস্টারের কাছে ড্র করেছি, আমরা লিড করছিলাম, ওয়েস্ট হ্যামের সাথে হারিয়েছি, শেফিল্ডের সাথে হারিয়েছি। এইসব পয়েন্টস গুলো যদি জাস্ট আমরা অ্যাড করি, আমরা যদি 7-8-10 পয়েন্টের একটা গ্যাপ আমরা নিয়ে আসতে পারি। ওটা কিন্তু দেখা যেত যে আমরা ব্লান্ডার গুলো না করলে তো আমরা তো সেকেন্ড পজিশনে আমরা হয়তো সিটির সাথে ফাইট করতে পারতাম সেকেন্ড পজিশনের জন্য, হয়তো বা কারণ একটা সার্টেন টাইমে এই সিজনে সিটির সাথে আমাদের মানে রিস্টার্টের পরও 3-4 পয়েন্টের একটা ডিফারেন্সে চলে এসেছিল, আবার 8-10 পয়েন্টের ডিফারেন্সে চলে গেছে, কারণ অনেকগুলো ম্যাচ হেরেছি। আর সব থেকে বড় বিষয় আমাদের যেটা কিছু হয়েছে, লাইক সত্যি কথা বলতে একটা টিমে ডিফেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ডিফেন্সটা লিড করে হলো গোলকিপার যেখানে দাঁড়ায় ওখান থেকে ডিফেন্সের একটা বিষয় থাকে। গোলকিপার যত পিছনে আসবে, ডিফেন্স তত পিছনে আসবে, আমাদের চান্সেস চলে যায়। সো টিম করে, গোলকিপার যত সামনে আগায় বা সে লিডিং ফর দ্য ফ্রন্ট করতে পারবে, তো তখন টিমের একটা কনফিডেন্স বাড়ে।
সো আমাদের গোলকিপারের পারফরমেন্স এই সিজনে খুবই বাজেই ছিল। সো এইটার একটা খুবই এবং এই বাজেটটা পুরাপুরি ডিফেন্সের উপর, ডিফেন্সের মোরালের উপর পড়েছে। লাইক সামথিং আমি যদি মিস করি গোলকিপার হয়তো গোলটা আটকাতে পারবে না, এইটারও টু মাচ একটা প্রেশার। কিন্তু যখন চেক থাকতো, কিছু কিছু ক্ষেত্রে টিবো থাকতো, ওয়ান অন ওয়ান সিচুয়েশনে ডিফেন্ডাররা যে আমি যদি মিস করি টিবো সেফ গোল না হলে একটা কোনো না কোনো ভাবে টাচ করবে, কিছু একটা করবে, চেক থাকলে এই ওয়ান অন ওয়ান অনেক ভালো ছিল, মানে কর্টিয়াসের ওয়ান অন ওয়ান মানে ডিলগুলোতে মানে ও কিন্তু খুব ভালো মানে সেভ করতে পারতো বলগুলো ওয়ান অন ওর পজিশনিং খুব ভালো ছিল। আমার মতে কর্টিয়াসের মেইন ঝামেলা ছিল ওর হলো কর্নার পজিশন, মানে সাইড ওয়াইজ ওই যে পার ফাঁক বা ওইটা। সো সাইড ওয়াইজে যখন শট করে তখন এটা তো খুব ওর জন্য খুব ঝামেলা হয়ে যেত। আর ক্লোজ রেঞ্জে হেডার গুলা ওইগুলাতে খুব মিস করতো। কর্তোয়ার একটা উইকনেস ছিল আপনার ভাইয়া, যে ও লং শট গুলা একটু উইক ছিল। না এটা লং শট গুলো কেপারে দেখলেই অপোনেন্টরা একদম 18 ইয়ার থেকে শট করা শুরু করে দেয়, একদম সবাই শুট করা শুরু করে, সবাই লং শট করা শুরু করে, দেখলেই লং শট করা শুরু করে দেয়। কনফিডেন্স এত বাজে অবস্থা হচ্ছে। মানে বিষয়টা হলো মানে আমরা যদি এই সিজনে দেখি, আমরা যে ওয়ার্ল্ডলি গোল বলে যেগুলাকে 30 ইয়ার্ড মেবি 25 ইয়ার্ডের যে গোলগুলা খেয়েছি, ইয়েস দ্যাটস ভেরি ওয়ার্ল্ড ক্লাস, অথবা অন্য কোনো গোলকিপার ধরতে পারতো না। কিন্তু ঝামেলা যেটা হয়ে গেছে হয়তো বা অন্য কোনো গোলকিপার থাকলে ওই শটটাও অ্যাটেম্প করতো না, কারণ হলো ওই শটটা অ্যাটেম্প করছে দেখি গোলটা গুলো হয়তো বা হচ্ছে, ওই শটগুলো অ্যাটেম্প হতো না, ওই কনফিডেন্সটা আসতো না স্ট্রাইকারের মধ্যে। সো হলো আমরা হেন্ডারসন গোল করছে, সালা গোল করেছে, কেইটারও লাস্ট গোল, তার কেইটা অফ এবিনো ভুলে গেছি লিভারপুলের লাস্ট গেমে, কেইটার গোলটা, জিয়াকের শটটা একবার ডাইরেক্ট যেটা গোলে করলো, জাহাল ক্রিস্টাল প্যালেসের সাথে জাহার যে শটটা দিল, ইয়া তারপরে হলো এই টাইপের ছিল না বলছিলেন এইগুলো হয়তো কোনোটাই অন্য গোলকিপারও ঠেকাতে পারতো না হয়তো, বাট ওই কনফিডেন্সটা যে মাল এই যে বললো 18 ইয়ার 20 ইয়ার শটটা নিয়ে দেখি এটা থাকতো না, যে কেপা তো লেটস টেক আ শট দেখি কি হয়, দেখি কি হয় তো অনেক গোল হইতো। আমার কাছে মাঝে মধ্যে মনে হচ্ছে লাস্ট সিজন প্লাস এই সিজনে যখন আমরা ডাহের এগেইনস্টে যে গোলগুলো পাইছি, যেমন মাউন্টের যে শটটা বা মার্কাস অ্যালোনসোর শটটা, ওই টাইপের কিন্তু কেমন যেন মনে হচ্ছে যে ওকে টেস্ট করে দেখতে চাইছে ডাহেরকে, যে হ্যাঁ এখান থেকে ইয়ে করে দেখতে পাই। ইভেন দো মানে ওরকম কেপার মতো এত ডিজাস্টার অবস্থা মনে হয় না ছিল মিসিং এর ক্ষেত্রে। হ্যাঁ আই ওয়ান্ট অ্যাড ইয়েস, এটা তো যেটা বললো ওই পারফেক্ট পয়েন্ট বলছে দিগিয়া। এটা কিন্তু ল্যাম্পার্ড ইন্টারভিউতে মাউন্ট বলেছে তার ইন্টারভিউতে যে ল্যাম্পার্ড টোল্ড হিম টু ডু দ্যাট, মানে দিগিয়ারও এই সমস্যাটা আছে, লং শটে ড্রপ করে বলটা যদি যায় ওর পিক করতে জাজ করতে সমস্যা। আই গেস ও স্পেনের সাথে এরকম একটা শটে গোল খেয়েছে স্পেন ওয়ার্ল্ড কাপে, সো এরকম সামনে ড্রপ করে বলটা পেয়ে যাবে। সো সেম থিং এটা কিন্তু ওকে বলা হয়েছে মাউন্টকে যে হলো ট্রাই করতে লং রেঞ্জে যদি থাকে, যেটা বলটা যেন ডিপ করে সামনে ড্রপ করে তাহলে ইয়ে করে। সো হলো এইটাই। আর কেপার যে আমি যেটা আতিক যেটা খুব একটা সুন্দর কমেন্ট করেছে, কেপার উইথ রিচ ফ্রেন্ড, এটা একটা ট্রু, মানে লাইক আমরা কেপার কিন্তু রিচ খুব ভালো পেনাল্টিতে, ও কিন্তু রিড করে খুব ভালো, চলে আসে পজিশনে কিন্তু বল হাতে লেগে ঢুকে যায়, মানে এমন না যে বল হাতে লেগে ঢুকে যায়, ওকে এমন না যে ও জাজ খারাপ, ওই পেনাল্টি রিফ্লেক্স কিন্তু ওর খুব ভালো, ইউরোপা লিগে যে দাঁড়ায় থেকে যে বলটা সেভ করলো অ্যামেজিং রিফ্লেক্স, ও রিফ্লেক্স খুব ভালো, কিন্তু রিস্ক যেটা একটা গোলকিপারের হাতে লেগে বল ক্যান ঢুকবে, এবং এটা একটা না, আই গেস লিভারপুলের সাথে হয়েছে, আগের সিজনে মানে সিটির সাথে হয়েছে, এই সিজনে সবার অনেকের সাথে 4-5টা পেনাল্টি তোর হাতে লেগে ঢুকে গেছে। সো হলো এইটাই এই জিনিসগুলো। নাফিস ভাই হ্যাঁ প্লিজ বলো। হ্যাঁ শিওর না সো হলো এইটা আমি আমাদের আরেকটা গেস্টকে ইনক্লুড করতে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ বাপ্পি আমাদের সাথে অ্যাড হয়েছে, মাহমুদ আলম বাপ্পি। ওয়েলকাম টু দ্য শো বাপ্পি। কি অবস্থা বাপ্পি? হ্যালো। ওকে তো আমরা আদর করে পাপ্পি দেই। অবশ্যই এমন আছে একের পর এক গেস্ট আসছে, জুবাইর ভাই টাইম পাচ্ছে না। না সমস্যা নাই, আমি
চাইলে আরো মানে কাউকে জায়গা করে দিয়েও যাইতে পারি, সমস্যা। So হলো আমার কাছে আমি আছি আমি আর হয়তো 20 মিনিটস আছি না আমরা এট টাইম 10 জনকে পারবো স্পিনার রাখতে। আচ্ছা জুবাইর, আমি তোমার কাছে আসি। বেসিক্যালি ল্যাম্পার্ডের যে ল্যাম্পার্ডের যে কোচিং স্টাফ জুবাইর, লাইক অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছে জরি মরিস আর এডওয়ার্ড, ওর নাম কি জানি আমি, এডওয়ার্ড নিউটন। না না না, যে সেকেন্ড যে আমাদের যে ইউথ টিমের কোচ ছিল ইয়ার সাথে, মরিসের সাথে, মানে মরিসের সাথে যে থাকে আর কি, আচ্ছা আই ফরগট হিজ নেম, ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি, ও ইউথ টিম থেকে আসছে। বাট ওর যে গোলকিপিং কোচ, না 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 আমি রিড আউট করে পরে বলতেছি। আমার কথা হচ্ছে ওর যে গোলকিপিং কোচ হেনরিক হিলারিও, ল্যাম্পার্ড যখন আসছিল তখন সে গিভেন ক্যাম্পে চেয়েছিল, সে গিভেন ল্যাম্পার্ডের কোচিং স্টাফ ছিল তোমার ডার্বিতে, মানে সে গিভেন ওয়াজ এক্স নিউক্যাসল লিজেন্ড না, হি ইজ আ ভেরি টপ গোলকিপার। সে গিভেন প্রিমিয়ার লিগের খুবই নামকরা গোলকিপার। তখন বোর্ড আনতে দিল না ল্যাম্পার্ডকে, বলতে যে হিলারিও থাকবে, আচ্ছা ফাইন। তো গোলকিপিং কোচ নিয়ে আগেও একটা ইস্যু ছিল, আমার মনে হয় তোমরা খেয়াল করছো কিনা, জো এডওয়ার্ডস, রাইট, তুষার যেটা বলছে, জো এডওয়ার্ডস। তো এই গোলকিপিং কোচ নিয়ে যে ইস্যু ছিল, কর্টিয়াস চাইছিল যে ওর পার্সোনাল গোলকিপার কোচকে নিয়ে আসতে, তার সাথে ওই পিটার চেকের কোচ ললিটনের সাথে তার অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না। পরে সিজনে কিন্তু একটা কোচ নিয়ে আসছিল ওর জন্য, মানে ফার্স্ট সিজন আনে নাই, সেকেন্ড সিজন নিয়ে আসছিল। এই যে প্রেফারেন্সটা, এই যে ডিসএগ্রিমেন্টটা, এটা তো একটা ম্যানেজার, মানে আমার কথা একটা ম্যানেজার ভালো বুঝে, তোমার ইয়াতে এর নাম কিনা বোর্ডে ভালো জিনিস বুঝে, তাই না, তার কি ধরনের কোচিং স্টাফ লাগবে। তো আমাদের ডিফেন্সিভ কোচকে আমি আসলে রিয়েলি জানি না, আমাদের ডিফেন্ডিং কোচকে আমার একটু গুগল করতে হবে বেসিক্যালি। এখন যেহেতু জন টেরি অ্যাস্টন ভিলাতে আছে, এবং জন টেরি আমার মনে হয় না স্টেট কোচ হিসেবে চেলসিতে আসবে, বিকজ ওর অ্যাম্বিশনটা হচ্ছে ফুল ম্যানেজার হওয়া। তো বেসিক্যালি তোমার কি মনে হয় এই যে গোলকিপিং কোচ আর ডিফেন্সিভ কোচ, এর যে একটা উইকনেস এর কারণে আমাদের প্লেয়াররাও একটু আনসেটেল? কারণ রুডিগার ইজ নট দ্যাট ব্যাড ডিফেন্ডার, আমি মনে করি। কেউই তো অত খারাপ ডিফেন্ডার না, আমাদের টিমে যতগুলো ডিফেন্ডারই আছে কেউই কিন্তু মানে কাগজে কলমে হিসাবে কেউই কিন্তু অতটা খারাপ ডিফেন্ডার না যেভাবে পারফর্ম করতেছে। কিন্তু কিন্তু খেলতে গিয়ে যে কি হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি কি সেটা কি আমাদের মানে ম্যানেজার কি ডিফেন্স মানে খুব আপসেট হয়ে গেছে। আমি রুডিগার লাইক সারিল্যান্ডারও ভালো খেলছে, হ্যাঁ, তাই তো আমার কথা হলো এই প্লেয়ারটা মানে লাস্টের দিকে মনে হচ্ছিল ডিফেন্ডিংই করতে পারতেছিল, এত নার্ভাস সে বলে। ভাইয়া রুদিগারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হি গেটস হাইপার, একটু মাথা গরম হয়ে যায়, হাইপার হয়ে যায়। ঠিক আছে, মানে ডিফেন্ডারদের ওভারহেড থাকা দরকার আছে, কজ তোমার অপোজিশন স্ট্রাইকারকে এই রুডিগার কিন্তু ওকে একটু প্রেসারে রাখতে হবে, সবকিছুই ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে না, আবার গোলকিপিং কোচের কথা যেটা বললো যে আমাদের হিলারিও, ভাই হিলারিও হিস্ট্রি দেখেন আপনি, ও কিন্তু চেলসির সেকেন্ড চয়েস গোলকিপারও ছিল না, মানে ও কিন্তু মানে প্লেয়ার হিসেবেও যে খুব ভালো প্লেয়ার ছিল বা মানে কিছু করে দেখাইছে বা মানে নোটিসেবল অ্যামাউন্ট ম্যাচ খেলছে এমন কিছুই কিন্তু ওর নাই। কিন্তু এখনো কেন যে মানে কোচিং স্টাফে আছে বা কেন রাখছে, হয়তো বা ল্যাম্বার্ডের সাথে ওই টাইমে খেলছে, কোচিং স্টাফ অনেক পরিচিত আছে, পালো ফেরেরা মানে অন্যান্য অ্যাশলি কোল যারা আছে, তো ওদের সাথে আছে দেখে হয়তো বা তাকে এখনো রাখা হয়েছে। কিন্তু বাট অ্যাকচুয়ালি ওকে রাখার কোনো লজিক্যাল রিজন মানে আমার জানা নেই। আমি মনে করি ল্যাম্পার্ড মানে এই সিজন আবার চাইছে মনে হয় সে গিভেনকে, মানে সে আবার আনতে চাচ্ছে, মানে এটা এছাড়া যদি এমনও হয়তো যে আমাদের গোলকিপার যারা আছে ওরাও হয়তো বা কমপ্লেন করতেছে বা নতুন গোলকিপিং কোচ চাইতেছে, তাহলে একটা কথা ছিল। বাট ওরাও তো কিছু বলতেছে না, আই গেস মানে সবাই মানে নিজের মতো খুশি আছে। না, এটা এখানে বিষয় আছে, ল্যাম্পার্ড আন্ডার ল্যাম্পার্ড ওনারশিপ বা মানে ওনারশিপ মানে টিম ওনারশিপ কেউ কিন্তু কোনো নেগেটিভ কথা বলেনি। পুলিসিচ ফার্স্ট 3 মান্থস 4 মান্থস খেলেনি, কোনো কথা নাই। জিরুট ফুল সিজন বলতে গেলে লাইক খেলেনি, কোনো ওরকম নেগেটিভ কথা নাই। জর্জিনো শেষে রিস্টার্টের পর কোনো ম্যাচ খেলেনি, লাস্ট একটা দিয়ে বিলি গিলমোর অলরেডি কমেন্ট করে দিয়েছে ওয়ার্নার ইশাকে নিয়ে, যদি কোচ যা মনে করবে আমাকে যেখানে খেলাতে চাই আমি কি দরকার বলে আমি সাব হিসেবে করব, এই কমপ্লিমেন্টার। সো লাইক টিম কিন্তু মানে টিমে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি নাই, সেটাই বলতেছি যে মানে কেউ কিন্তু কোনো কমপ্লেনও করতেছে না যে আমাদের এই মানে এই সেক্টরের প্রবলেম আছে বা
এই কোচ নিয়ে সমস্যা আছে, কেউ কিছুই বলতেছে না, ভালো করতেছে খারাপ করতেছে, মানে পুরো একটা হ্যাপি ফ্যামিলির মতো আছে। ইন্টারনালি আসতেছে, এক্সপোজ হচ্ছে না হয়তো বা, মানে এটা ল্যাম্পার্ডকে বলা হচ্ছে হয়তো বা এখানে হলো এটা হয়তো বা ইয়ে হচ্ছে, এটা আমি এই জন্য বলছি আমাদের মিডিয়া ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো হচ্ছে। ল্যাম্পার্ডের হোল সিজনে কোনো ইয়ে নাই, কন্ট্রোভার্সি নাই, মানে কোনো প্রেস কনফারেন্স আমি একটা কন্ট্রোভার্সি বলবো, ক্লপের সাথে যে ইনসিডেন্টটা হয়েছে দ্যাটস অন দা ফিল্ড। আমি যদি অন দা ফিল্ডটা বাদ দিই, কোনো প্রেস কনফারেন্সে নট এ সিঙ্গেল ওর কমেন্ট কি কোনো ট্রল হয়নি, মানে ট্রল বলতে মানে হিলারিয়াস কোনো কিছু বলেনি, সবকিছু অলওয়েজ টু দা পয়েন্ট, টু দা সবাই এগ্রি করেছে বা ডিসএগ্রি করেছে, মানে জেনারেল ওর রেফারিং কোনো মুভমেন্ট নিয়ে কোনো কথা বলেনি, কিছু বলেনি, কোনো ক্রিটিসাইজেশন আসেনি। সো ওর ওভারঅল মিডিয়া ম্যানেজমেন্ট কিন্তু এই সিজনে চেলসি টিম, কারণ চেলসি মিডিয়া ম্যানেজমেন্ট কখনোই ভালো না, ম্যানেজমেন্ট বলো, আমরা সবসময় উই আর দ্য এনিমি অফ দ্য স্টেট, এনিমি অফ দ্য মিডিয়া, অলওয়েজ এনিমি অফ দ্য রেফারিজ আইস, সবসময় রেফারিজ আইসে এখনো আছি, বাট মিডিয়াতে কিন্তু আমরা ওরকম নেগেটিভ ছিলাম না। আসলে এটা কিন্তু ল্যাম্পার্ডের একটা পজিটিভ গুড বা মিডিয়া টিমের ভালো যে কোনো নেগেটিভ আসেনি। আমরা হাকিম জিয়াকে যে সাইন করলাম, পরে জানা গেল যে আমরা 3 মাস ধরে ওকে করেছি, ওকে জানুয়ারিতে আনতে পারবো না দেখে ফেব্রুয়ারিতে করা হলো। 3 মাস ধরে আমরা একটা প্লেয়ারের সাথে নেগোশিয়েট করছি, 3 মাস ধরে আমরা সবকিছু সাইনিং ফি সবকিছু ডিল করছি, নোবডি নোজ এনিথিং। আমার এই জিনিসটা ভালো লাগে চেলসি, যেগুলো সিক্রেটলি ডিল ডান করে থাকে। ওয়ানারটাই দেখো যে উইদিন 30 মিনিটস এভরিথিং ডান, nobody knows, whereas কপ ওর সাথে ভিডিও কল করতেছে, সো কপ ইসের সাথে ওয়ার্নারের সাথে ভিডিও কল করতেছে ইন দ্য মিন টাইম। এক সপ্তাহ আগেও হি ইজ গোইং টু লিভারপুল, একটা সার্টেন টাইমে লিভারপুল বললো যে নিতে পারবে না, তখনও নো কানেকশন, নো কিছু, টাস করে আমরা এক রাতের মধ্যে দ্য বিল্ড নিউজ, জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে নিউজ হয়ে গেল যে, মানে আমরা মনে হয় ওদিন রাতে আমার মনে হচ্ছে কিনা জানি না, নাফিস ভাই আর আদনান ভাই আমরা কথা বলতেছিলাম, হঠাৎ করে বিল্ডের নিউজটা আসছে, এরপরে শেয়ার দিব কি দিব না, আমরা জিনিসটা অ্যাকচুয়ালি পাবলিশ করব নাকি ওটা নিয়ে কিছু কনফিউশন। এরপরে আর কি হচ্ছে আমরা তো ধরে রাখছিলাম হয়তো 1 মাস তো লাগবে মিনিমাম। বাপ্পি কিছু তো বলতে চাচ্ছে। আমার মনে হয় লাস্ট এরকম ছিল, আমরা পেড্রোর সাইনিং এরকম করছিলাম আই গেস, ইউনাইটেড থেকে করছিলাম। আর এইজন্য মারিনা ডিজার্ভস ক্রেডিট। আসলে মারিনা আসলে মিডিয়ার সামনে আমরা এক্সপোজ দেখি না একদম, মানে কোনো কথাই দেখি না আর কি। এটা কিন্তু ট্রু, আমরা এই দুইটা সাইনিং কিন্তু খুব কোনো ড্র্যাগড হয়নি, খুব ইজিলি নেগোসিয়েশন হয়েছে, এবং দুইটা টিম আয়াক্সও বলছে এবং লাইপজিগও বলছে যে লাইক চেলসি নেগোসিয়েশন টিম বা চেলসি গিয়ে খুব কর্ডিয়াল ছিল, ওরা কোনো ঝামেলা করেনি, খুবই সুন্দরভাবে নেগোসিয়েশন শেষ হয়েছে এন্ড স্টাফ, সো খুব অ্যামিকেবল ওয়েতে নেগোসিয়েশন গুলো শেষ হয়েছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যদি বার্সেলোনার নেগোসিয়েশন ট্যাকটিক্স বলি বা ম্যানচেস্টার, কিছু ক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেডও বার্সেলোনাটা পুরো টক্সিক লেভেলে নিয়ে যায়, ম্যানচেস্টার কিন্তু ড্র্যাগ করতে নিয়ে যায়। আমরাও করি না তা না, কিন্তু এন্ড কিন্তু খুব ভালো করে করি আমরা, মানে যে নেগোসিয়েশনে সবসময় হ্যাপি এন্ডিং একটা আসে, যে ওই টিমের প্লেয়ার বা ওই টিমের কোচ বা ওই টিমের এক্স বা যারা টিমমেটসরা বলে না যে হলো ও চেলসি থেকে খারাপ করে ঝামেলা করে, এইটা না, লাইক উই মেইনটেইন আ ভেরি হেলদি রিলেশনশিপ। এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমাদের ট্রান্সফার টিমে। আর ভাইয়া আরেকটা ব্যাপার আছে, আপনার পাস্টেও যদি আমরা দেখি, কোস্তা, ফ্যাব্রিকাস, এরপরে হচ্ছে আপনার পেড্রো বলেন, উইলিয়ান বলেন, তারপরে আপনার রিসেন্টলি ওয়ার্নার জিয়েক, আমরা যাদের সাথে ড্র্যাগ কম হয়, নেগোসিয়েশনটা কম হয়, অনেকদিন ধরে স্পেকুলেশন না হয়, ওই প্লেয়ার গুলাকে আমরা ইভেন্চুয়ালি সাইন করে ফেলি। আর যেগুলো দেখা যায় আপনার সত্যি ভয় লাগতেছে, আপনাদের ফ্যালকাও হালকের কথা মনে আছে? আরে ইম্পেরিয়াল কলেজ লন্ডনে চান্স পাইছে, লন্ডনে আসবে ইনশাআল্লাহ। ভাই সত্যি আমি কাই হাভার্টজকে নিয়ে খুবই চিন্তিত আছি, মানে বাসায় যখন সারাদিন থাকি, পড়াশোনার ফাঁকে চেলসি গ্রুপিতে নিয়ে তো খালি ট্রান্সফার নিউজ দেখা হয়, সার্চ করা হয়, কাই হাভার্টজের নিউজ। আদনান ভাই কিছুদিন আগে বলতে কাই হাভার্টজ ফাইনালি ডান, আলহামদুলিল্লাহ। কাই হাভার্টজের ব্যাপারটা হয়ে গেছে, এটা ল্যাগ টানাটানি করতে হবে, কিছু কর না। ওই লেভারকুসেন ওরা শুরু করে দিয়েছে, কারণ যেখানে ও নিজের পার্সোনাল টাইম ক্লাব কি করতে ওরা ক্লাব একটা কথা বলছে যে যতক্ষণ না পর্যন্ত আমরা ইউরোপা আমাদের ক্যাম্পেইন আছে আমরা ছাড়বো না। ফাইন, তোমাদের ইউরোপ ক্যাম্পেইন শেষ, এখন তোমাদের আর কি? তোমরা এখন শুধু এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে ভাই কয়েকটা জিনিস ফ্যাক্টর থাকে।
একটা প্লেয়ারকে নিয়ে, মানে সব দিকেরই কিছু একটা ফ্যাক্টরস থাকে কিছু। যেরকম কাইয়ের যে বোন, সে কয়েকদিন আগে টুইটারে এরকম একটা কমেন্ট করছিল যে কাই উইল বি লিভিং ইন লন্ডন নেক্সট মান্থ। এটা একটা ফ্যাক্টর। তারপর আরেকটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে সর্ট অফ আপনার কাই হচ্ছে আপনার ইম্পেরিয়াল কলেজ লন্ডনে চান্স পেয়েছে, ও এখানে পড়াশোনা করবে। লন্ডনই ওর জন্য সুটেবল জায়গা, খেলার পাশাপাশি পড়াশোনা করতে চায়। ইভেন প্রথম দিকের জিনিসগুলোই দেখেন না, যে ও যে টুইটারে তার অ্যাক্টিভিটি গুলো লাইক দিত, ওই কোড রিলেটেড পোস্ট না, ও গুলো, তো এগ্রি, ও তো 100% এগ্রি, পার্সোনাল পয়েন্ট তো ওর সমস্যা নাই কোনো। লিওনের স্থানে আপনার যখন বায়ার্নে গিয়েছে তখন কিন্তু আমার জানিয়ে দিয়েছে, লিওনের স্থানে যখন বায়ার্নে গিয়েছে তখন বলছে যে এক্সাইটিং প্লেয়ার চেলসি দুটো খেলতেছে এই সিজনে, সেটা হচ্ছে ভার্নার আর হচ্ছে কাই হাভার্টজ। এক্স্যাক্টলি। আমার যেটা মনে হয় এখানে হলো আদম ভাই বল। আমরা একই কথাই বলবো, যে একই কথাই বলবো। এখানে হলো ওখানে যেটা করছে, ওরা যেটা করতে চাচ্ছে যে মানে ওরা যেটা করতে চাচ্ছে ডটমুড স্টাইলটা একটু নেওয়ার চেষ্টা করছে, আমি ফিক্স করে থাকবো, আমি স্টিক করে থাকবো, যত টাকা নেওয়া যাবে একটা ইয়ে করবো। এটা কখনো করতে পারবে না, কারণ ওরা ইউসিএল এ নাই, ওদের ইয়ে নাই। সো ওরা যতই পুশ করুক, ওই ডটমুডের মতো বা সানচো যে ট্যাকটিক্সটা ওইটা ওরা পাবে না। বলা যেই ওকে ছাড়তে। আমি আরেকটা কথা বলি এখানে, নাফিজ, ওর বায়ার ক্লজ কত? 80 মিলিয়ন না? না, এখানে কোনো বায়ার ক্লজ নেই, বাট ওদের আছে 90 মনে হয়। পুরো 90 মিলিয়ন পাউন্ড চাচ্ছে নাফিস ভাই, পুরো 90 মিলিয়ন পাউন্ড চাচ্ছে। চেলসি অফার করতেছে মোস্ট প্রবাবলি 72 মনে হয়। সো না, আমি এটাই বলছি, মানে 60 আর প্লাস হচ্ছে অ্যাড-অনস আর কি। জি জি, মানে আমরা 80 মিলিয়ন ইউরো অফার করতেছি, মানে লাইক 65 প্লাস 15। আমরা যাই হোক, আমরা 80 মিলিয়নের উপরে উঠার চেষ্টা করছি না। আমি এটাই বলছি যে ওরা যতই প্রেসার করুক, কায়ের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা আছে, কায় কিন্তু এই পুশটা দিচ্ছে। ওরা কিন্তু 10 বছরের কায়ের অ্যানিভার্সারি করলো, ইয়ে করলো। আমার যেটা মনে হয় এখানে হলো কিছুটা ক্ষেত্রে দেয়ার শো, মানে লাইক চেলসি, আমার মতে হলো চেলসি এখন কিছু প্লেয়ার সেল করবে, একটা দুইটা প্লেয়ার সেল করে, আই গেস এমারসন, উই উইল ট্রাই টু বাকায়োকো, এইটা তিন চারটা। বাকলি ভাই, বাকলি কি সেল করা হবে ভাইয়া? ডিপেন্ডস, মানে কোন বিগ অফার যদি আসে, মানে বাকলিকে আমরা কি ডেক্লেন রাইসের সাথে সোয়াপ ডিল করতে পারি? বাকলির সাথে, ডেক্লেন রাইসের সাথে যদি আমরা সোয়াপ ডিল করি, বাকলির সোয়াপ ডিল এখন এই করোনা ভাইরাস টাইমে এভরি প্লেয়ার, মানে এভরি টিম ওয়ান্টস মানি। সো সোয়াপ ডিলে কেউ যাবে না, সবাই টাকা চাবে। সো সোয়াপ ডিল মিলানি চলে যাবে আলটিমেটলি। সোয়াপ ডিল হবে হলো আউটসাইড লিগের। আমি লাইক হ্যাভার্টসের ডিল নিয়ে যেটা বলতেছেন আফিস, অ্যাকচুয়ালি ট্রু, বিকজ বরুসিয়া ডর্টমুন্ডের পজিশনে কিন্তু লেভারকুসেন নাই। লেভারকুসেন আসলে যেটা দেখতেছে, ওরা খুব ভালো একটা ফি চাইতেছে, বেসিক্যালি দে ওয়ান্ট আ গুড ফি। চেলসি যে অফারটা করতে টেবিলে সেটা হচ্ছে 70 মিলিয়ন প্লাস অ্যাড-অনস। হ্যাঁ, প্লাস অ্যাড-অনস মিলে হয়তো 80-90 ক্রস করতে পারবে। বাট লেভারকুসেন যেটা দেখতেছে at least 80 to 85 মিলিয়ন, মানে ওদেরকে অ্যাজ এ ফি দিতে হবে। আর অ্যাড-অনস যদি অ্যাড করতে চায় চেলসি, ওটা অ্যাজ পার নেগোসিয়েশন। হ্যাঁ, এখন যে জিনিসটা হচ্ছে, আমরা ইভেন কমেন্ট্রিতেও শুনছি, ইউরোপা লিগের কমেন্ট্রিতে শুনছি, হ্যাভার্টসের অ্যাক্টিভিটি দেখে দেখছি, হি ইজ নট ইন লেভারকুসেন। একদম তার বেসিক্যালি মনে হচ্ছে তারে জোর করে খেলাইতেছে, এরকম তার এরকম মনে হচ্ছে। ডেসপাইট দ্যাট হি স্কোর, বেসিক্যালি ও যেটা বললো যে তাহাজিরা, ও কিন্তু লন্ডন ইম্পেরিয়াল কলেজে কিন্তু সে নেক্সট ইয়াতে কিন্তু সে অ্যাডমিশন নিবে। হ্যাঁ, মানে লাইক হি উইল বি গোইং টু লন্ডন, দ্যাটস ফর শিওর। তো বেসিক্যালি হি ইজ অলমোস্ট ডান। Yes, almost done for Chelsea. Just negotiation, because you know Marina is very hard in negotiation. সেও কিন্তু একটু ছাড় দিতে চায় না। আবার ওদিকে জার্মানির যে মানে রুডি বয়লার, হি ইজ অলসো ভেরি টাফ নেগোসিয়েটর। হ্যাঁ, তো দুজন টাফ নেগোসিয়েটরের মধ্যে পরে ডিলটা একটু স্লো, বাট বেসিক্যালি দ্য ডিল উইল বি ডান। এবং এটা কিন্তু সানচো ডিলের মতো হবে না। সানচো কিন্তু ইউনাইটেডের সাথে সানচো কিন্তু ক্লাব ডাইরেক্ট টু ডাইরেক্ট কিন্তু কমিউনিকেট করে না। চেলসি যেটা করছে, একটা এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট করছে, ওই এজেন্ট দুই ক্লাবের সাথে কথা বলতে। Sir, it is completely different case. Havertz is almost a blue. Just official confirmation is waiting. Regarding আমাদের যে swap deal, আমি আরেকটা অ্যাড করি আদম ভাই, সানচো কিন্তু অলরেডি ওদের ট্যুরে এনলিস্টেড, ওরা ট্যুরে চলে। তো সানচো এখন এটা চাইতেছে
সানচো ওই কারণ বরুশিয়া খেলতে পারবে, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে, সো ও যেখানে যাক ও চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারতেছে। সো ওর পজিশনটা এভাবে 50-50 রাখতেছে, দুই পক্ষই মেইনটেইন করে চলতেছে। যদি ডিল না হয় ডাজন্ট ম্যাটার, ও বরুশিয়াতে খেলতে পারবে, আর ডিল হয়ে গেলে তো ইউনাইটেড খেলতে পারতেছে। সো এখানে একটা টাফ আছে, যতটা না আমাদের আছে। ডর্টমুন্ড কিন্তু খুব অ্যাডামেন্ট। হ্যাঁ ডর্টমুন্ড কিন্তু খুব অ্যাডামেন্ট। ইভেন আজকে ডর্টমুন্ডের সিইও পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছে যে যেটা ওদের ডিরেক্টর বলছে, জর্ক মিchael জর্ক অথবা কি জানি নাম, আই ফরগট হিজ লাস্ট নেম ইজ জর্ক। ও যেটা বলছে যে ডেডলাইন ছিল 10 তারিখ পর্যন্ত, হি ইজ নট গোইং এনিওয়্যার, হি ইজ অলরেডি ইন ট্রেনিং, দে আর ট্রেনিং ইন সেপারেটলি। বাট মানে ও মানে এটা খুব হার্ড বল নেগোসিয়েশন হবে ইন দি এন্ড। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, বাট Kai Havertz is completely different thing. Kai Havertz to Chelsea is almost a done deal. Just a fee নিয়ে আর জাস্ট একটু হার্ড বল প্লে হচ্ছে, আর কিছু না। আর ওইদিকে যেটা বলতেছে যে আমাদের যে ডেডউড গুলি আছে, বাকায়োকো, মিশি বাতসুয়াই, তারপরে এমারসন, বেসিক্যালি আমি একটা নিউজ আসলে দিতে চাইছিলাম ফার্স্টের দিকে, বাট আমি ট্রান্সফার না ড্রিঙ্কওয়াটার না, এমারসন টু ইন্টার মিলান ইজ অলমোস্ট ডান। 20 মিলিয়ন ফি ইন্টার মিলানের সাথে নেগোশিয়েট হয়েছে। এমারসন ইজ গোইং টু ইন্টার মিলান। কমতে নিয়েই ছাড়বে ওকে নাকি? হ্যাঁ এমারসন ইজ গোইং টু ইন্টার মিলান। তো এখানে জুভেন্টাসও কিনতে চেয়েছিল মোস্ট প্রবাবলি এমারসনকে ভাইয়া। ওদিকে একটা প্যাচ খাই গেছে, যেটা হচ্ছে তোমার সারি যখন ছিল, সারি তো চলে গেছে এখন আর। হ্যাঁ সারি তো ফ্যাক্ট। যে ডিলটা আছে তোমার রিগুইলানের হচ্ছে, ও নেপোলির সাথে ও পার্সোনাল টার্ম এগ্রিড, কমপ্লিটলি ডান এন্ড ডাস্টেড। বাট নেপোলির সাথে রিয়াল মাদ্রিদের একটা পেজ গিলে গেছে। নেপোলি দিতে চাইতেছে 18 মিলিয়ন, রিয়াল মাদ্রিদ চাইতেছে 25 মিলিয়ন ইউরো। এখন চেলসি আবার ব্যাক টু দা প্লে, বিকজ যেহেতু ফাইনাল কোনো এগ্রিমেন্ট হয়নি, আর চেলসি এখানে দিয়ে মোটামুটি করে গেছে। বাট চেলসির মোমেন্ট প্রায়োরিটি হচ্ছে, কিন্তু আমি একদম এখানে ওপেনলি সবার সামনে বলি, বেন চিলওয়েল ইজ নট গোইং টু হ্যাপেন। এটা অলমোস্ট মোটামুটি শিওর চিলওয়েল ইজ নট হ্যাপেনিং, বিকজ দ্য ফি অ্যান্ড চেলসি ডেকলান রাইসকে টার্গেট করতে। তো ওখানে লেফট ব্যাক পজিশনে তোমার নিকোলাস টাগলাফিকো আর এই রিগুইলান, এই দুইজন হচ্ছে প্রাইম। ভালো ভাই, 80 মিলিয়ন দিয়ে ভাই লেফট ব্যাক কেনার কোনো মানেই হয় না। ঠিকই আছে। আরেকটা কথা ভাই, ওই যেটা বলতেছিলাম, আচ্ছা ওকে, আচ্ছা আমি বলি, কারণ আমি চলে যাওয়ার আগে আমি আদনান ভাইকে একটা কোশ্চেন, ভাইয়া গোল কিপিং এর কি করবেন সেটা বলেন। একটা কিপার মাস্ট, আমরা ডিফেন্ডার না কিনলে কিপার মাস্ট। ওনানা কিন্তু আসবে না চেলসিতে, ওনানা কিন্তু প্রেফারেন্স না। ল্যাম্পার্ড কিন্তু ডোন্ট ওয়ান্ট ওনানা, বিকজ কিন্তু এখানে একটা খুব স্ট্রং একটা খেলা আছে, বিকজ চেলসি যে কারণে ট্রান্সফার ফি সেট করতে চাচ্ছে লেভারকুসেনের সাথে এত ডিলিংস করে, সেটা হচ্ছে ট্রান্সফার বাজেটটা একটু আপে থাকার জন্য, যেন আরো ফার্দার কিছু ইনক্লুশন করা যায়। এখন যদি আমার হ্যাভার্টসের পিছনে যদি 100 মিলিয়নের মতো চলে যায়, আমার কিন্তু অন্যদিকে ইনভেস্টমেন্টের সুযোগটা খুব কম। তো যেটা চেলসি করতেছে কি, চেলসি মানে এখনো অ্যাথলেটিকোর কাছ থেকে 56 মিলিয়ন ইউরো পায় ফর মোরাতা। এটা কিন্তু এখন আসে না, এবং চেলসি এটাকে ক্যাপিটালাইজ করতে চাইতেছে। চেলসি চাইতেছে ইদার জিমেনেস অথবা অবলাক, এই দুজনে একজনকে নিতে। বাট ইট উইল বি ভেরি হার্ড, মানে লাইক হ্যাভার্টস এবং অবলাক দুটো মানে এটা, বিকজ অবলাককে নিতে হলে ভাই বহুত, মানে অনেক বেশি ওয়েজ দিতে হবে অবলাককে, কিন্তু মানে শুধু আনলেও হবে না, ওয়েজের ব্যাপার আছে একটা। হাইয়েস্ট পেড গোলকিপার দুবাই, আমাদের কিন্তু ওয়েজে কিন্তু খালি। উইলিয়ান কিন্তু চলে গেছে, বাট অবলাককে তো এত কম দিতে হবে না, মিনিমাম আপনার 250 300 এর কম। আমাদের হাইয়েস্ট পেড মনে হয় কান থেকে দিচ্ছি আমরা 280 মনে হয়, আমরা হাইয়েস্ট পেড মনে ওয়েজ মনে কান থেকে দিবে। বাট অবলাক আসলে কিন্তু 6-7 বছরের জন্য আমাদের পজিশনটা সিকিউর হয়ে যাবে। অবলাক ইজ 27 ভাই, at least 32 বা 33। আমাদের the main reason of considering all these goals was our defense. এখন একটা কিপার থাকলে, এই লেভেলের ওয়ার্ল্ড ক্লাস কিপার থাকলে, এমনিতে আমার ডিফেন্সিভ এরর থাকলেও গোল কনসিড করব না। আসার পরে 2 বছর পরে যে আবার যাওয়ার জন্য কান্নাকাটি করবে না, এরকম গ্যারান্টি না। কয়েকদিন ধরে যে খেলাগুলো দেখলাম, সবাই তো ডিয়াগো কোস্তা না, কোস্তা, ফিলিপে লুইস কে করে নাই, সবাই কোস্তা হয়তো যাইতো না, বুঝছেন, এই কন্তের সাথে গ্যাঞ্জামটা না হইলে। আমার মনে হয় ফিলিপে লুইসও তো একই কাজ করলো না। ফিলিপে লুইসের কারণ আছে, বিকজ হোসে মরিনহো ওকে কিনে আনছে, বাট পুরা সিজন লেফট ব্যাকে খেলাইছে অ্যাসপিলিকুইটাকে, ও তো বসেই ছিল বেঞ্চে, সো হি ওয়াজ ভার্সেটেড। হ্যাঁ ওই পজিশনে অ্যাসপিলিকুইটা খেলতো ভাই ওই সময়, জোসে মরিনহো অ্যাসপিলিকুইটারে খেলাইতো। প্লেয়ার নিজে তো হোমসিক ছিল। ওই শুনতেছেন কি?
হ্যাঁ তুমি ভাই আদনান, আমি যেটা বলতে চাইছিলাম, লাস্ট কয়েকটা গেম ইউরোপা লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ কয়েকটা গেমে যেমন আটলান্টার কিপারটাও খুব ভালো পারফরমেন্স দিয়েছে দেখলাম। সো এই টাইপের কিপার গুলোর পিছনে যদি আমরা ওই যে গোপনে লাইক ওয়ার্নার ডিলের মতো চলে যাই, পিটার চেক যদি চলে যায়, এই ধরনের কিছু একটা হলে আই থিঙ্ক 30-40 মিলিয়নে যদি একটা পাওয়া যায় কাউরে, দ্যাট কুড বি গুড। ভালো সাইন করবো, যেটা আমি এটা পার্সোনালি খুব বিলিভ করি, মানে আমরা খুব ভালো একটা গোলকিপার সাইন করবো, বিকজ যেহেতু গোলকিপারটাই বিগ প্রবলেম এট দ্য মোমেন্ট। আমাদের কিন্তু একদম ইজি শট আছে তোমার নিক পোপ। হ্যাঁ, নিক পোপ কিন্তু আমরা চেলসি এখন চ্যাম্পিয়ন্স লিগে আছি, এটা কিন্তু অনেক প্লেয়ারের কিন্তু মাথায় মানে রেখেই কিন্তু ডিল করবে, কারণ অনেক ক্লাব আছে যারা ইউরোপা লিগেও নাই, কিন্তু আমরা যখন কাউকে অফার করবো আমরা কিন্তু তাকে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল অফার করছি, এবং হি উইল বি নাম্বার 1। এখন প্রত্যেকটা গোলকিপারই জানে চেলসি নাম্বার 1 গোলকিপার স্পটটা কিন্তু খালি। সো হি উইল বি অটোমেটিক। এইটা কি ডিপেন্ড করবে না যে কেপাকে অফলোড করার উপরে? কেপা আমার মনে হয় আমাকে সেল করতে পারবো, মেবি উইল। হ্যাঁ, আমি এটাই বলতেছি, আমরা ওকে লোন কেপা হচ্ছে ভ্যালেন্সিয়ার সাথে মনে হয় একটা লিঙ্ক ছিল 2 ইয়ার লোনে। ভ্যালেন্সিয়ার নেয়ার মতো কন্ডিশন নাই, ভ্যালেন্সিয়ার কন্ডিশন নাই। হ্যাঁ এক্স্যাক্টলি, ভ্যালেন্সিয়ার মিনিমাম আরো 2 বছর কেপাকে আমাদের পালতে হবে, এবং লাস্টে গিয়ে দেখা যাবে যে হাফ প্রাইসে আমাদের সেল করে দিতে হইতেছে। সো ওরে বেটার চয়েস, ওরে কাপে, এফএ কাপে অথবা এই লিগ গেমগুলো, এই লিগ কাপে খেলাও নো প্রবলেম। ওই যে বাকায়কর মতো এখানে ওইখানে লোনে দিয়া কন্ট্রাক্ট শেষ করাইতে হবে। আমরা ড্রিঙ্ক ওয়াটারকে প্রবাবলি কিনছিলাম আমরা 34 মিলিয়ন দিয়ে, এখনো মার্কেট প্রাইস মনে হয় 4 or 5 মিলিয়ন। So anything would be better than this deal. এত দাম কমবে না কেপার। 2017-18 এর সিজনে আমরা অনেক স্পেন্ড করছি ভাই, কিন্তু ব্যাড প্লেয়ারদের ক্ষেত্রে 220 মিলিয়ন। চুপ করে আছে, বাপের থেকে কিছু শোনা হইতেছে না। এই স্টাক আমরা সবাই কথা বলি, বাপি চিন্তা করতেছে পুলিশের নাম্বার 10 জার্সি আনবে নাকি হ্যাটট্রিকের জন্য। আমরা চলে যাচ্ছি প্যারা নাই। আমার মনে হয় যদি আমরা 1 নাম্বার জিকে আনি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগছে। আবার যদি সিজন রিভিউ যদি আরেক হয় তাহলে আমি আবার ডেফিনেটলি ইনশাআল্লাহ। আর আপনি আসলে তো দেখা হচ্ছে আপনার সাথে, দেশে আসলে। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, আপনি আসলে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। আপনার ভাই সাথে দেখা করব, আপনার ভাই সাথে কিন্তু দেখা হয় না। টেক কেয়ার ভাই, ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ বাই। আমার মনে হয় যে প্রথম যে আমরা যদি জিকে কিনবো, এবার তো শিওর এটা বড় বেশ ভালো টাকা দিয়ে কিনবো, আমার মনে হয় কেপাকে রেখেই দেওয়া উচিত, যেহেতু আমরা অফলোড করতে পারবো না, কিছু করার নাই, এবং তাকে হচ্ছে কি বেঞ্চে রাখা উচিত, এবং মানে সেকেন্ড চয়েসে রাখা উচিত, এবং তাকে বোঝানো উচিত যে ইভেন মানে না, ও জানে ও টাইম শেষ, ও অলরেডি জানে ও টাইম শেষ চেলসিতে, যেহেতু ফাইনাল ম্যাচ পর্যন্ত খেলায় নাই, সিজনের লাস্ট ম্যাচ পর্যন্ত ওকে বেঞ্চেও বসায় রাখছে। সো আই গেস কেপা নিজেও হয়তো অপশন খুঁজবে যে কোথায় যাওয়া যেতে পারে, চেলসি তোর ক্যারিয়ার শেষ, এটা নিজে ওকে তো অফলোড করা আসলে ভাই এটা হচ্ছে একটা প্যানিক বাই হয়ে গেছে, বুঝছেন? তেবো করতে যদি আগে ঠিক মতন বলতো যে চলছে সে হার্ট ইজ ইন মাদ্রিদ, মানে লাস্ট মুহূর্তে গ্যাঞ্জামটা না করলে ভাই ওই সিজনে আমরা যদি ট্রাই করে ওভারল্যাপকে কিনতাম তাহলে আমরা ভালো হইতো। অ্যালিসনের পিছনে মনে ওই সিজনে আমরা মানে দিয়েছিলাম, বাট অ্যালিসনের কথা বলতে যাচ্ছিলাম যে হয়তো কোর্তোয়ারটা যদি ওইভাবে জানতাম, অ্যালিসন মনে হয় আমাদের হয়ে গেছে কি ওই সিজনটা একটা ব্যাড লাক ছিল, আমরা ইউরোপা লিগে ছিলাম। সো কিন্তু টপ একটা গোল কি যে বললাম, এই সিজন আর ওই সিজনের সমস্যা ছিল, ওই সিজন আমরা ইউরোপা লিগে ছিলাম। সো টপ একটা গোল বা চেলসি লেভেলের একটা গোলকিপারকে কেনার জন্য আমাকে কিন্তু তাকে ইউসিএল অফার করতে হয়। অবলাকের জন্য আমরা ট্রাই করেছি সেম ইউসিএল, অ্যালিসনের জন্য কিন্তু সেম, তখন লিভারপুল ইউসিএল আছে, আমরা ইউসিএল নাই। এটা কিন্তু একটা ডিটারমাইনিং ফ্যাক্টর একটা প্লেয়ারের জন্য। সো হয়তো আমরা যদি ইউসিএল এ থাকতাম, অবলাক 100, অ্যালিসন আমাদের কাছে আসতো হয়তো। ওই কিছু কিছু মানে ইয়ে থাকে, একটা দুইটা সিজন মানে ট্রান্সফার ডিসিশন বা লিগ পজিশন, এই জন্য বলছি আমরা এই সিজনে কিন্তু ভালো একটা পজিশনে আছি। হ্যাঁ, মাঝে মধ্যে এই চ্যাম্পিয়ন্স লিগটা ছাড়া কোচের জিনিসটাও কি কাজ করে, যে কোচটাকে আছে তাকে দেখে ইনফ্লুয়েন্স করে, রাইট? যেমন ক্লপের প্রজেক্ট ভালো, আমাদের প্রবাবলি অলরেডি একটা ইউসিএল ফাইনাল খেলছে। ইয়া, আমরা তখনো মনে হয় সারিকে রিক্রুট করি নাই, বাট মানে কোনতে যাওয়ার মোমেন্টে ওইটা একটা ঝামেলা ছিল যে, বাট হ্যাঁ মানে বিষয়টা আমি যদি চ্যাম্পিয়ন্স লিগে থাকতাম
প্লেয়ার মাইট স্টপ, Of course, things would have been different. প্লেয়ার ওয়েট করতে হয়তো বা অ্যালিসন ওয়েট করতো, লাইক মানে লিভারপুল একটা ফ্রিক ফর্ম পেয়ে গেছে, ইউসিএল জিতে গেছে, ইউপিএল জিতে গেছে, সবকিছু জিতে গেছে, কিন্তু ওই ফ্রিক ফর্মটা কিন্তু তখন ছিল না। সো এট দ্য মোমেন্ট তখন নাফিস ম্যানেজার একটা বিগ ডিল, তাই না? তখন আমাদের ম্যানেজার ছিল সারি ভাইয়া, সারি ছিল, সারি মানে সারিও ছিল না, মানে কন্তে গেল, সারি মিডল পার্টে আর কি। হ্যাঁ, সারি ফার্স্ট সিজন ওইটাই বলছি, দ্যাট ওয়াজ এ ব্যাড টাইমিং। আমাদের তখন আসতে উচিত ছিল, আমরা মানে বাটল্যান্ডের সাথেও লিঙ্ক ছিলাম বা ছিলাম, ওই কেপা বা না নিয়ে আমরা যদি ওই সিজনটাতে একটু স্টপ গ্যাপের দিকে যেতাম, যে লাইক হলো ইউরোপাতেই আছি, আমরা একটা স্টপ গ্যাপ কিপার কিনি। না ভাই, আমাদের প্রিমিয়ার লিগে কিন্তু খারাপ গোলকিপার নাই, যাই বলেন। এমনকি ওই যে হিটনকেও যদি আমরা 1 বছরের জন্য বা 6 মাসের জন্য আনতাম, তাও তো কিন্তু খারাপ হতো না। হিটন ছিল, তারপর নিক পোপ, মানে পোপকে তো আমাদের মনে এখনো অপশনে আছে, বাট প্রিমিয়ার লিগে খুঁজলে ভালো গোলকিপার পাওয়া যায়। আসলে এখানে হচ্ছে আমাদের আছে প্রিমিয়ার লিগে ভালো গোলকিপার আছে, নিক পোপ ইজ এ ভেরি গুড গোলকিপার না? নিক পোপকে এখন আমরা সাইন করতে পারি, নিক পোপ কিন্তু ল্যাম্পার্ডের গুড লিস্টে কিন্তু সে আছে, নিক পোপ। আর ওদিকে যেটা মাঝখানে তো ভাই আমি তো প্রথম থেকে এই সিজনে মিডল অফ দ্য সিজন থেকে তো দেখলাম যে ডিন হ্যান্ডারসনের সাথে একটু লিংক ছিলাম, পরবর্তীতে তো আর মনে হয় না ইউনাইটেড চেলসির কাছে। না, ইউনাইটেড জন্য এখন আর হবে না, কারণ ইউনাইটেড তো লোনি শেফিল্ডে দিছে, রাইভেলের কাছে তো ইউনাইটেড জীবনও সেল করবে না। না, এখানে একটা বিষয় আছে, আমি বলি ডিন হেন্ডারসন উইল জয়েন ম্যান ইউনাইটেড দিস সিজন। ও থাকবে, মানে ও নাম্বার 2 হিসাবে থাকবে, তো ওর আই গেছে ও নাম্বার 2 হিসাবে দিগিয়ার সাথে কম্পিট করবে। সো এখানে যেটা হবে, দিগিয়া উইল প্লে ওয়েল or De Gea will play bad. If De Gea will play well, they will sell next season Dean Henderson. If De Gea play bad, or yes, he can Dean can outsmart him, then they might say like De Gea ke ora arex season rekhe tarpore season e bikri kore dibe. De Gea আমি একটু ওনানা নিয়ে একটু কোশ্চেন করতে যাচ্ছিলাম আপনাকে। যেমন ওনানার লিঙ্ক যখন শুরুতে আমরা দেখতে পাচ্ছিলাম, তখন এভরিওয়ান ওয়াজ এক্সাইটেড, বাট ডে বাই ডে যখন জিনিসটা আরো গ্র্যাজুয়ালি মানে ইমপ্রুভড হয়েছে, মানে লিঙ্কটা একটু রিমারটাও হেভি হয়েছে, তখন আর কি তার কিছু ক্রিটিসিজম বা তার শর্ট স্টপিং, তারপর তার সুইপার কিপার নিয়ে এই জিনিসগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। সো ওনানার জিনিসটা কি মনে হয় যে ওনানার মানে এত এক্সাইটমেন্ট থেকে হঠাৎ করে আমরা ওনানাকে নিয়ে ক্রিটিসিজম একটা জিনিস শুরু হওয়ার রিজনটা কি হতে পারে, বা ওনানা কি একদমই কি ব্যাড চয়েস হতে পারে এট দিস মোমেন্ট ফর আস? নাফিস ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আমার যেটা মনে হয় ওনানার সাথে আমরা হেভিলি লিঙ্ক, বাট ওনানার থেকে খুব আমি সিম্পল ওয়েতে চিন্তা করি, ওনানাকে কিন্তু যে কোনো টাইম আনা যায়। মানে আয়াক্স থেকে আমি যেটা মনে করি, আয়াক্স থেকে প্লেয়ার কিনা খুব ইজি, লাইক দে হ্যাভ একটা প্লেয়ারের একটা সিলিং থাকে, ওরা মানে ওদের জন্য কোনো প্লেয়ার নাই যেটা আনবিটেবল বা সেল করা যাবে না। ডিলিট বলো, তারপর ইয়েটাকে ডিলিট করেছে ডিফেন্ডারটা, এটার নাম কি, বার্সা যাকে কিনলো, ডেজং অর সামথিং লাইক দ্যাট, তারপরে ডিলিট লেটও কিনছে আপনার জুভেন্টাস, বেল্টম্যানকেও তো আপনার ব্রাইটন কিনে ফেলছে। হ্যাঁ এইটাই বলছি, এই টাইপের যে প্লেয়ারগুলা, দে হ্যাভ এ প্রাইস সেট, মানে ওই প্রাইসটা হিট করলে দে সেল প্লেয়ার্স, এটা ওদের কোনো সমস্যা নেই। দে হ্যাভ সুপার একাডেমি, দে প্রমোট একাডেমি, এন্ড দে আর নট অ্যাফ্রেড টু প্রমোট একাডেমি প্লেয়ার। সো ওনানাটা ওদের একাডেমি ওখান থেকে এসেছে। সো লাইক ওদের কিন্তু একটা সেট অফ ট্যাকলি ফ্রি। সো আমরা কিন্তু এগুলো কিন্তু প্রাইস সেট করা এদের, এদের সাথে কিন্তু আমার মানে লিঙ্ক করতে হবে, ইয়ে করতে হবে, এটা কোনো দরকার নেই। আমি ওদের সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার এই সিজনে গেছে রাকিম জিয়াস, উই বট দেম উইদাউট এনি ফার্স্ট, উইদাউট এনি এনিথিং। সো ওদের কিনা কিন্তু খুব ঝামেলা না। আমরা এখন লিঙ্ক না রিজন মানে হলো আমরা উই আর নট ফার্স্ট টার্গেট আর সেকেন্ড টার্গেটে আছি। আর আরো একটা রিজন আছে, যেটা অরূপ কিছুক্ষণ আগে বললো, আমাকে কিন্তু কেপার একটা সেল করতে হবে, নাহলে লোন দিতে হবে, নাহলে রাখতে হবে। ইম্পর্টেন্ট, আমার ফাইন্যান্সটা দেখতে হবে। আমি কিন্তু কাই হ্যাভার্টসকে কেনার পর বা কাই হ্যাভার্টসকে কেনার টাইমে উই নিড মানি, মানে লাইক উই নিড মানে ব্যাকআপ ফাইন্যান্সেস। আমি এমারসন, বাকায়াকো এই 3-4টা ডিল যদি করে ফেলতে পারি, লাইক হলো এই সিজনে কিছুটা ইয়ে বলে সবাই বলছে যে কেনা কোনো বিষয় না, চেলসি ক্যান গো এন্ড সাইন এভরি প্লেয়ার ইন 1 day or 2 days. And every player has Dan Cameron is 60 million, 22 million.
if Oblak আসে 100 মিলিয়ন, Kai Havertz 80 মিলিয়ন পাউন্ড, সব প্লেয়ারে কিন্তু প্রাইস সেট করা, কেনা কোনো বিষয় না। কিন্তু আমি সেক্ষেত্রে জানতে চাচ্ছিলাম যে ভাই যে মানে ওনাকে আপনি পার্সোনালি কিভাবে রেট করেন, আপনার কি মনে হয় এই মুহূর্তে কতটুকু এফেক্টিভ হতে পারে, ও কি অ্যাকচুয়ালি কেপার পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে নাকি? আমার যেটা মনে হয়, মানে সত্যি কথা বলতে আমি এই একটা জিনিস আমি আই ডোন্ট বিলিভ ইন সুইপার কিপিং, আই ডোন্ট বিলিভ এই প্লে মেকিং, ডিফেন্স থেকে প্লে মেকিং শুরু করব। আমার এই কনসেপ্টে ভালো লাগে না। গোলকিপার হবে হু উইল লিড দ্য লাইন, হু উইল বি কমান্ডিং একটা প্লেয়ার, হাইট একটা ভালো হবে, সবকিছু দিবে। আমি কাছে ওনানাকে হাইটে ছোট, মানে ছোট বলবো ওই ছোট না, আমার কাছে ওনানা বা ইয়েকে ওই যে ইয়েটা ওইটা লাগে না, যে হলো বা চেলসির একটা কিপার আমি যেভাবে চিন্তা করি ওইটা লাগে না। সো আমার যেটা মনে হয় আমরা আমি এটা বলতে যাচ্ছিলাম যে আমরা ওই প্লেয়ার গুলো আমরা ইয়ে করতেছি বেশি। ওনানার সাথে লিঙ্কটা আমরা আরেকটা কারণে হয়েছিল, কারণ আয়াক্স এর সাথে আমাদের কিন্তু ভালো একটা ট্রান্সফার রিলেটেড রিলেশন হয়ে গেছে এর মধ্যে, তো এর জন্য আরেকটা কারণ হচ্ছে ওনানার সাথে আমাদের লিঙ্কটা একটু ভালো। আমার মনে হয় ওনানা, আমি লাস্ট যেটা দেখলাম যে লাস্ট এই সিজনে 24টা ম্যাচে 8টা ক্লিন শিট মেবি, তো আই ডোন্ট নো এটা কি আমরা যাওয়া উচিত কিনা, বা এটা stats certainly won't say everything, but আমার ওনার কথা যে মনে আছে যখন শুরু থেকে যখন লিঙ্ক ছিল ওর খেলা দেখে, স্পেশালি আমাদের সাথে খেলা বা মানে ইউসিএল ক্যাম্পেইন অন্যান্য ক্যাম্পেইন দেখে যখন ফার্স্ট টাইম ওর নামটা আমাদের কমিউনিটির মধ্যে আসে বা চেলসি রিউমার্স এর মধ্যে আসে, এভরিওয়ান গট এক্সাইটেড ন্যাচারালি, বিকজ তখনই আমাদের কাছে মনে হচ্ছিল কেপার তখন ডাউনফলটা দেখতে পাচ্ছি, আসলে সবাই এক্সাইটেড হইছে মানে কেপা ছাড়া যে কোনো ওই জিনিসটা তো লেটলি লাইক লিটারালি এভরিওয়ান মানে ইটস বিষয়টা কি ইটস এনিথিং বাট ইয়ে লাইক সত্যি কথা বলে তুমি যদি ক্লিয়ারসেন, রোমেরো, অ্যাড্রিয়ান, তারপর ক্লদিও ব্রাভো, আর আছে ইউ নেম ইট, আমি বুঝতেছি আমি কি বুঝাচ্ছি, জো গট ইট সো তুমি যদি প্রতিটা টিমে এমিনিয়েলো মার্টিনেজ, আই গেস নামটা ঠিক বলেছি, এমি মার্টিনেজ, দিস গাই ইজ গুড বাই দ্য ওয়ে, দিস গাই ইজ গুড, I'm not so তুমি এভরি টিমের সেকেন্ড কিপারও যদি ধরো, সো আমাদের এরকম ডাউনফল আমি দেখিনি, লাইক এভরি কিপার থেকে আমাদের কিপার খারাপ, ইন এভরি স্ট্যাট ডোন্ট শো এনিথিং, বাট ইউরোপের টপ 5 লিগের নিচের দিকে 5টা গোলকিপারের একটা কিপার, এভরি স্ট্যাটিস্টিক্স মানে এরকম একটা স্ট্যাট, মানে যেটা, এবং সত্যি কথা বলি এটা কিন্তু আসলে ডিফেন্সটাকে ইয়ে করে না। একটা গোল তুমি জানো তোমার গোলকিপারের কাছে ভয় বা বল দিলে গোল খাবে, ডিফেন্ডারের কিন্তু একটা ভয় থাকে কিছু করার। কয়েকদিন আগে আমি একটা স্ট্যাট দেখছিলাম এরকম যে চেলসির পুরা হিস্ট্রির 6% গোল না কত যেন কেপা একা কনসিড করেছে এক সিজনে কনসিড করেছে। এটা একটা বিষয় আছে, দুই সিজন মিলে লাইক দুই সিজন অন এভারেজ মানে 13%, মানে ইপিএল ধরলে 13%ই আসে, ওরাই না 8-9% আসে, 13% গোল খেয়েছে, লাইক খুব যে বেশি বা কম এটাও না, কারণ লাস্ট সিজন খারাপ করেনি। কিন্তু এই সিজনে মানে বিষয়টা হলো আমি 2000 থেকে চেলসি সাপোর্ট করি বা ইয়ে করি, তখন জোলা বা তখন যে কুদুচিনি ছিল বা ইয়ে ছিল, আমি চেলসি ডিফেন্স তখন খুব স্ট্রং ছিল বলবো না লাইক সব দিক দিয়ে, বাট কখনো 50টা গোল খাবে একটা সিজনে, আমরা টপ 10 টিমের মধ্যে সব থেকে বেশি গোল খাবো বা সেকেন্ড হাইয়েস্ট গোল খাবো, এইটা কখনো চেলসি ছিল না। চেলসি ভাই আমরা মনে হয় নিজেদের রেকর্ডই ব্রেক করছি, 91-92 সিজনের পরে মনে হয় এই ফার্স্ট এত গোল কনসিড করলাম। হ্যাঁ মানে লাইক আমি চেলসি ডিফেন্স সবসময় 1-2-3 ম্যাক্স 5-এর নিচে মনে হয় না লাস্ট 20 বছর হয়ে গেছে, মানে আমাদের ডিফেন্স যতই খারাপ ছিল ডিফেন্সিভলি উই আর ভেরি কম্প্যাক্ট টিম। সো এটাই মানে শিওর। আমি কোশ্চেন কমেন্ট কিছু লিখছি, যেমন সিয়াম আল তামিদ ভাই বলছেন যে কোচ ছাড়া এই মুহূর্তে কে হতে পারে গোলকিপার, ওনারা যেহেতু হবে না, আদনান ভাই যেটা বললেন। সো এইটার পরে আসছি হচ্ছে না, তেমন কোনো কোয়েশ্চেন আর পাচ্ছি না, যদি আদনান ভাই এটার যদি অ্যান্সার দেন যে ওনানা ছাড়া পোপ ছাড়া পোপ এট দ্য মোমেন্ট গোলকিপার, আর তুর্কিশ লিগের যে গোলকিপারটা চেকির ভাই,
Shakir or Shakir, whatever the name is. Yeah. আরেকজন কি রাজকোভিচ না কি যেন রাইকোভিচ হচ্ছে ফ্রেঞ্চ লিগ লিলির একটা গোলকিপার লিলের যে গোলকিপারটা ফ্রেঞ্চ লিগের মাইকেল ম্যাগনান যে গোলকিপারটা আছে ওর সাথে চেলসি লিংক আছে এট দ্য মোমেন্ট। বাট আমার মনে হয় যে একটা এখানে আবার কিছু অ্যাথলেটিকো মাদ্রিদ, আমি যেটা তোমাকে বললাম ভাই, বুঝছো, অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু মানে অ্যাজ পার টুডেজ নিউজ ইন ক্রোয়েশিয়া টপ ডেইলি লোকোমোটিভ জাগ্রেব একটা ক্লাব আছে, ওখানে ওরা গ্রিপ নামে একজন গোলকিপারকে সাইন করতেছে, হু ইজ সাইনিং ফর অ্যাথলেটিকো মাদ্রিদ ফর 4 ইয়ার্স। হ্যাঁ, সো সাডেনলি অ্যাথলেটিকো মাদ্রিদ তো গোলকিপার নেই, তাই না? So suddenly why you are just signing a goalkeeper? Even which was more interesting যেটা অবলাক ওর ইন্টারভিউতে বলছে চেলসি কে নিয়ে, ইন্টারভিউতে বলছে আরো 3 গেম আছে, 3 গেম শেষ হওয়ার পরে কথা বলা যাবে ফিউচার নিয়ে। গেম শেষ ভাই, গেম শেষ। টেকনিক্যালি 3 গেম এখন 0 গেম হয়ে গেছে। 0 গেম থেকে গেছে না, এখন এখানে যে জিনিসটা হচ্ছে কি, ও কিন্তু আসলে স্পেসিফিকলি মানে চেলসির নামটা বলে নাই, যেটা পরে মার্কা কিন্তু আবার করছে। ওকে জিজ্ঞেস করছিল যে চেলসি ইন্টারেস্টেড তোমার এই ব্যাপারে, মানে কি ভিউ? ও বলছে কি এখন আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে, ব্যাপারটা নিয়ে লিগ মানে চ্যাম্পিয়ন্স লিগ পরে কথা বলবো। সো চ্যাম্পিয়ন্স লিগ তো শেষ বেসিক্যালি। হ্যাঁ, সো এনিথিং ক্যান হ্যাপেন এন্ড চেলসি, রোমান আব্রামোভিচ ডু নট লাইক টু বি সেকেন্ড অর থার্ড ফর লং টাইম। দেয়ার ওয়াজ এ ফেজ চেলসি স্ট্রাগল, এবং যে কারণে সে দূরে ছিল বা চেলসিতে সে ওই ধরনের ইনভেস্টমেন্ট একটা পসিবিলিটি সে করে নাই তখন। বাট এট দ্য মোমেন্ট হি ইজ নট লাইকিং দ্যাট থিং দ্যাট চেলসি, সিটি এবং লিভারপুলের কাছ থেকে এত গ্যাপে পড়ে গেছে। ইজ নট লাইকিং দ্যাট অ্যাট অল। দ্যাটস ওয়াই উই আর সাইনিং বিগ গানস দিস সিজন। এবং আমি আরেকটু ইন্টারেস্টিং আলোচনাটা দ্বারা তোমাদের মানে আরেকটু মানে একটু আরেকটু সংখ্যা জায়গায় দিই হ্যাভার্টস ডিলের ব্যাপারে। সেটা হচ্ছে বায়ার লেভারকুসেনের সিইও, সে বলতেছে ইট ওয়াজ অলওয়েজ ক্লিয়ার we will have top once the Europa League concluded. Kai has voiced his desire to make the next step. At the moment, I can say whether this will work out in near future or not. এটা বলছে। শেষ করতে এটা দিয়ে several clubs who want to include Kai Havertz in their future plan. So এখানে কিন্তু হার্ডবোর্ড গেম চলতেছে এবং পুরো খেলাটা হইতেছে ফ্রি, আর কিছু নাথিং এলস। মানে ওই যে তোমার ডটমুন্ড মতো ওরা প্লে করতে যেতেছে। হ্যাঁ ভাই, কোরবানির গরু কিচ্ছু না, সব রেডি, পয়সা বেশি দিব, রেডি হয় না। হ্যাঁ, at the moment Chelsea are busy selling their debuts. First of all, যেটা বললাম, এমারসন is gone, he will be going. আর সেকেন্ড হচ্ছে তোমার নেক্সট আপ টু দ্য লিংক হচ্ছে বাকায়োকো, he will be the next one who will be shipped out. আমাদের কিন্তু সিরিয়াস লস আছে বাকায়োকো ডিলে, বিকজ আমরা চাইছিলাম অ্যাটলিস্ট 30 to 35 মিলিয়ন ইউরোতে সেল করার জন্য, বাট এট দ্য মোমেন্ট মনে হচ্ছে 20 মিলিয়ন পাউন্ডে আমরা মনে ওকে সেল করতেছি। 20 মিলিয়ন উইন বাকায়োকোর জন্য, 10 মিলিয়ন উইন টু বি অনেস্ট। বাকায়োকোর টাকাটা দিয়ে ভাই ট্যাগলিফিগোরে কিনে ফেলি, ভালো হয়। আমি এই জিনিসটাই বুঝলাম না, তাগলিফিয়াকোর পিছনে কেন আমরা মানে ইন্টারেস্ট দেখাচ্ছি না সেইভাবে। চিলওয়েল, রেগুলিয়ানের পিছনে যেরকম ইন্টারেস্ট চিলওয়েল না পাইলে রিজন হলো আমি বলি না, ল্যাম্পার্ড ওয়ান চিলওয়েল। আর না এটা গুড নিউজ বা ব্যাড নিউজ বলতে পারি, মানে লাইক এখনো তো শিওর না, আমাদের নিউজগুলোতে এরকমই হয়। কিছু রিসার্চার সোর্স বলতেছে মেবি উই হ্যাভ মানে হ্যাভ এ ব্রেক থ্রু ইন চিলওয়েল। আমি বেশ কয়েকটা ভালো সোর্স থেকে খবর পাইছি, চিলওয়েল ইজ নট গোইং টু বি এ চেলসি প্লেয়ার দিস সিজন, এট লিস্ট ফর দিস সিজন। জাস্ট ফর দ্য প্রাইস ট্যাগ, বিকজ রাইস কিনতে পারবো না, মানে তোমাকে চিলওয়েলকে কিনতে পারবো না। দুইটা চেলসিতে আসার জন্য একদম মানে রেডি হয়ে মানে ব্যাক ট্যাগ গুছায়। কালকে দেখলাম যে ইনস্টাগ্রামে যে পোস্ট দিয়েছে জন টেরির সাথে, জন টেরিও তো হ্যাঁ এক্স্যাক্টলি, জন টেরি সর্ট অফ কনফার্ম দা ট্রান্সফার। চেলসি প্লেয়ারদের সাথে ছুটি কাটা লেগে গেছে, জন টেরির সাথে দেখা করতেছে, মানে হি ইজ বেসিক্যালি গিভিং এভরি সিগন্যাল টু চেলসি দ্যাট আই এম রেডি টু কাম। ভাই আমাদের তাহলে নেক্সট এজেন্ট জন টেরি। না মানে ও ড্রগবার সাথে ছবি তুলছে, ও টেরির সাথে ছবি তুলছে, লাইক নেক্সট টাইম আসলে জার্সি নিয়ে ল্যাম্পার্ডের সাথে ছবি তোলা, এটাই বাকি আর কি। মানে রাইসের আর অপশন নাই, মানে রাইস সত্যি কথা বলতে লাইক একটা প্লেয়ার যখন লাইক সত্যি কথা বলতে একটা প্লেয়ার হি ইজ আ চেলসি ফ্যান,
he's a very good friend of my son mom by born London kid চেলসি কে মানে লাইক কত বছর 25 বছর বয়স মাউন্ট কামিংস দুজনের মানে না 22-23 বছর দেরকান রাইজ আই গেস ঠিক না সো লাইক রাইজ 21 ভাই 21 যদি করি মানে লাইক মাউন্টেড 4-5 বছর ধরে 4-5 বছর যখন তখন চেলসি রাইজ হয়েছে ও চেলসিকে দেখি বড় হয়েছে 7-8 বছর থেকে ইউথ টিমে জয়েন করছে আমাদের 5-6 বছর ছিল 14 বছর পর্যন্ত 14-16 বছর পর্যন্ত ছিল ইউথ টিম সো হি ইজ এ চেলসি থ্রু এন্ড থ্রু সো এবং চেলসি আমাদের সুবিধা আছে দে আর স্পেন্ডিং রাইসের ফাদার কিন্তু চেলসি সিজন টিকেট হোল্ডার এটাই বলছি যে চেলসি থ্রু এন্ড থ্রু ফ্যামিলি সো এখন একটা চান্স আছে চেলসিতে ঢোকার মানে এটা কিন্তু অনেক প্লেয়ার পায় না সো ও কিন্তু এভরি পুশ করবে আর ওয়েস্ট হ্যামের কিন্তু একটু সুবিধা আছে অসুবিধা আছে ওয়েস্ট হ্যাম কিন্তু ফাইন্যান্স যদি কিছু না থাকে ওদের স্টেডিয়ামে কিন্তু যদি ওরা টিকিটের টাকা না পায় বা না পায় ওরা কিন্তু ফাইন্যান্সিয়ালি ভালো লুজ করেছে এই সিজন ওদের কিন্তু ফিক্সড একটা টাকা দিতে হয় মানে স্টেডিয়ামের জন্য খেলার জন্য like they have to pay London to use the London stadium I guess 20 বা 30 million dollar per year ওইটা কিন্তু ওদেরকে এখনো দিতে হবে with a zero income of last year so financially আমরা যতভাবে জিনিসটা দেখি জিনিসটা কিন্তু ইজিয়ার না you have to spend in your stadium but you are not earning anything ওখানে অপারেটিং কস্টও থাকবে अराउंड 30-40-50 মিলিয়ন ডলার ওকে স্পেন্ড করতে হবে তুই নিজের স্টেডিয়ামে খেলার জন্য যদি ফ্যান না আসে ফ্যান কিন্তু আসেনি ফ্যান যদি ডিসেম্বর বা এটা কিন্তু জানা যাবে কিছুদিনের মধ্যে কবে ফ্যান ব্যাক করতে পারবে ইট উইল বি ভেরি ডিটারমিনিং কিন্তু যদি ফ্যান যদি নভেম্বর বা অক্টোবরের আগে লন্ডনে ব্যাক না করতে 2-3 মাস যদি খেলা না হয় তাহলে কিন্তু অনেক টিমের ট্রান্সফার চেঞ্জ হয়ে যাবে সো অনেক টিম উইল সেল প্লেয়ার এটা কিন্তু একটা ফ্যাক্টর হবে আর ডেক্লান রাইসকে এবং খুব ইন্টারেস্টিং পার্ট আমি ডেক্লান রাইসকে এই সিজনে কিনতে হবে কিছু না ডেক্লান রাইস নেক্সট সিজনে কিনলাম আমি কম প্রাইসে পেয়ে যাব ডেক্লান রাইস উইল মুভ টু চেলসি অর এলস নো টিম এটা মানে ও যদি মুভ করে এই সিজনে চেলসিতে মুভ করবে মুভ না করলে প্লেয়ার নাই মুভ করতে পারে প্লেয়ারকে আমরা মানে ওয়েস্ট হাম ছাড়লো না দ্যাটস আদার থিং আর মুভ করলে চেলসিতে মুভ করবে কাই হাভার্টজ মুভ করলে চেলসিতে মুভ করবে হঠাৎ করে দেখতেছি ইউনাইটেড কি হাইজ্যাক করার প্ল্যানে আছে কাই হাভার্টজ কে ভাই তাহলে ডিল শিওর হয়ে যাবে প্যারেন্টস হাভার্টজ অলে গালা সলসের আন্ডারে খেলবে না তো এইটাও একটা জোক যদি ও সলসের আন্ডারে খেলে হাভার্টজ না অপশন নেই তো খেলবে কাই ইজ এ ক্যাম ব্রুনো ইজ এ ক্যাম অপশন নাই মানে কোথায় খেলবে ব্রুনো ফার্নান্দেজ তো রিপ্লেস মানে ওলে গানা সরকার ভাই যেভাবে ব্রুনোরে পছন্দ করে ও এখানে আবার কাইকে কি লং টাইম খেলছি ও কিনলে খুশি হওয়া উচিত সত্যি কথা কাইকে যদি কিনে উই শুড বি হ্যাপি ওদের দুইটা প্লেয়ার মধ্যে মারামারি করে কাউকে খেলতে হবে না ওদের লেফট উইং সবসময় উইকি থাকবে বা রাইট উইং যেটাই বলো উইকি থাকবে 80 মিলিয়ন পাউন্ড যদি এই সিজনে খরচ করে দে কান বাই এনিথিং এবং দুইটা প্লেয়ারকে বসায় রেখে ইউজ করতে পারবে মারামারি লেগে যাবে কাইকে যদি কিনে মানে হ্যাপি হওয়া উচিত আমাদের মানে we will miss a player but they will also miss the potential like কাই হাভার্টজ এমন একটা প্লেয়ার না যে বসে খেলবে ওখানে ইউরো চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য ওখানে যাবে কিন্তু বসে থাকবে সে যাবে পগবাকে বসাতে পারবে না লাইক ওদের মিডফিল্ড ডায়নামিক্সটা চিন্তা করো ম্যাটিচের মতো একটা স্ট্রং যে সবসময় বসে আছে ভাই বসে আছে টুইটারে কিন্তু পুরো রুমর আমরা শো করতে করতে পুরো রুমর হয়ে গেছে বেন চিলওয়েল নাকি চেলসি ফি এগ্রিমেন্ট নাকি এটা এইটাই বলতেছি লিসেস্টার ভাই এই কি হচ্ছে এবার হচ্ছে সব রিউমার আমাদের দিকে ভাই এভরি প্লেয়ার ইজ লিংক উইথ চেলসি মানে সব দুই ট্রান্সফারের প্লেয়ার না কিনে সব কিনা ভালো হবে এবং দিস উইল ওয়ার্ল্ড রেকর্ড ফি ফর লেফট ব্যাক সো লাইক লেফট ব্যাক এর মনে হয় ওয়াকার মোর দ্যান 60 মিলিয়ন সো ইয়া 80 মিলিয়ন ওকে যদি কিনে ভাই তাহলে তো ডেক্লান রাইস এই সিজনে কিনা মিলিয়ন দিয়ে ডিফেন্ডার কিনা মানে আসলে যেটা ফি বলতেছি রোমানের টাকা আছে অনেক ভাই লেস্টার সিটির কাছ থেকে ভাই মিলিয়ন দিয়ে আনা ভাই অনেক কঠিন ভাই তবে গুড থিং আমাদের সেন্টার ব্যাকের স্বপ্নই থেকে যাবে না আমার সেন্টার ব্যাক গুড ব্যাংক সেন্টার ব্যাক আমরা বাইরে সেন্টার ব্যাকটা শিওর তুমি এটা মানে মনে হয় আমাদের কম দামি সেন্টার ব্যাকই ভালো মানে ওগুলাই ভালো পারফর্ম করে হ্যাঁ ভাই ওই যে লুইস ডাঙ্কে তো ওভারঅল ভালোই লাগছিল জুবাইর ভাই ডাঙ্ক ভালো একটা সাইনিং হইতো বুঝলাম না আবার কেন এটা মানে
রিউমারটা চলে গেল। কোনটা চলে যায় না হয়তো সিক্রেটলি। লুইস ডাং ভাই, ব্রাইটনের লুইস ডাং। আসলে যে কোনো একটা ডিফেন্ডারকে সেল করবে, হ্যাঁ, এটা বেন হোয়াইট অথবা লুইস ডাং। এখন বেন হোয়াইটের কিন্তু ল্যাম্পার্ড কিন্তু যখন ডার্বিতে ছিল তখনই কিন্তু বেন হোয়াইটের বিগ ফ্যান ল্যাম্পার্ড। তো এখন যেটা হচ্ছে বেন হোয়াইটকে কিন্তু লিভারপুলও চাইতেছে, মানে অ্যাজ ফার অ্যাজ আই নো লিভারপুল আর ভেরি ক্লোজ ইন টার্মস অফ মানে সাইনিংস এর ব্যাপারে, ওরা ওর সাথে কথাবার্তা বলছে বেন হোয়াইটের সাথে। আর এদিকে আবার চেলসি ডাঙ্কের কাছে যাচ্ছে। তো আবার চেলসি আবার বেন হোয়াইট তো মানে যেহেতু বেন হোয়াইট মাচ ইয়াঙ্গার, ডাঙ্ক কিন্তু 29 মনে হয় না, রাইট? আর বেন হোয়াইট হচ্ছে মানে 21 বা 22 এরকম। তো আমার মনে হয় আমরা উইল বাই এ সেন্টার ব্যাক ফর শিওর, বাট এটা মেবি রাইটও হইতে পারে, মেবি ডাঙ্কও হইতে পারে। বাট যদি আমরা আসলেই মানে হোয়াইটের জন্য ওরা কত যাচ্ছে লিভারপুল? না ভাই এখানে ব্যাপার আছে, যেমন আমরা যদি হোয়াইট রাইটের জন্য মোস্ট প্রবাবলি যেটা নিয়ে 60 বা 70 মিলিয়ন সাথে আমার কথা হচ্ছিল যে আমরা যদি হোয়াইট কে কিনি, ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু ইয়াং ডিফেন্ডার অনেক আছে, ট্যালেন্টেড ডিফেন্ডার, ইয়াং ডিফেন্ডার আমাদের টিমে অনেক আছে, কিন্তু ডাঙ্ক আসলে হচ্ছে একটা মানে প্রপার সলিউশন পাচ্ছি আমরা, সাথে সাথে ইনস্ট্যান্ট সলিউশন পেয়ে যাচ্ছি। জি এটাই বলতে যাচ্ছিলাম ভাই। আর এই মুহূর্তে তো ভাই সেন্টার ব্যাক তো ভাই এই মুহূর্তে অতটা তো মানে মার্কেটে অত সেন্টার ব্যাক তো নেই ভাই, লাইক অফ আপনার এখন তো ওরকম নাই। তো একটা সেন্টার ব্যাক যদি লুইস ডাং যদি হয় ভালো হয়, কারণ আমাদের সেন্টার ব্যাকে বেশ মানে সমস্যা এখন বেশ। আদনান ভাই কালকে থিয়াগো সিলভার কথা কি যেন বলছিলেন? হ্যাঁ, থিয়াগো সিলভা চেলসি, বিকজ চেলসি কিন্তু মানে অ্যাট লিস্ট আমি তোমাকে যেটা বলছি, ল্যাম্পার্ড কিন্তু একদম সব আন করা প্লেয়ার কিনবে না। When you play, you going to play in Champions League, you must with experience. আমরা কিন্তু উলিয়ানকে হারাইছি, আমাদের কিন্তু যে প্লেয়ার অনেক বয়স, we can be আমরা সব র খেলাতে পারবো না, তাই না? আমাদের তো অ্যাট লিস্ট টোটালে যদি সিলভা যদি সাপোজ যেটা আছে, সিলভার সাথে কিন্তু পিএসজি এর কন্ট্রাক্ট এগ্রিমেন্ট হয়েছে। তো এখন চেলসি করতে যে লাইক করতে দিতে 1 বছর বা 2 বছরের জন্য মানে ওকে নিয়ে আসা যায় কিনা, at least he can be experienced in the center back। জি ভাই উনি আসলেও ভালো হবে, থিয়াগো সিলভা আসলেও ভালো, একটা লিডার দরকার ভাই আমাদের ডিফেন্সে, লিডার। কিন্তু অনেক বলতেছে কিন্তু ওই তোমার জুমা ক্রিস্টিয়ানসেন বোথ আর ট্রান্সফার লিস্টেড। হ্যাঁ, জুমার জন্য অলরেডি কিন্তু এভারটন কিন্তু টকিং উইথ চেলসি জুমার জন্য। এখন আমি ঠিক শিওর না এটা কি জাস্টিফাইড জুমারটা কি আপনি ভাইয়া জুমাকে রেখে দেওয়া উচিত ভাইয়া, ক্রিস্টেনসেনের সেল করুন। জুমা হ্যাজ বিন আওয়ার বেস্ট ডিফেন্ডার দিস সিজন ভাই। রাইট, না আমার জুমা এবং ক্রিস্টিয়ানসেনের মধ্যে একজন থাকবে একজন যাবে, আমার পার্সোনালি মানে আমি যেটা ফিল করি আর কি। এখানে একটা না এখানে একটা বিষয় আছে সবাই ভুলে যাচ্ছে, লাইক হলো আমরা না হয় সেল করতেছি, প্লেয়ারও তো কিনতে হবে না, ক্লাবকে কিনতে হবে। কিন্তু করোনা ভাইরাস ভাই আমার যেটা কথা, ক্রিস্টিয়ানসেনকে আমরা ইনাফ চান্স দিছি ভাইয়া, ও কিন্তু কনসিস্টেন্ট না, অনেক মিস্টেক করে। আই থিংক ইটস বেটার ইফ উই লেট হিম গো। না বিষয় আমি বুঝিনি কথাটা কি বলছি, যে লাইক উই নিড মানি, we need money to buy new players. So এখন মার্কেটে ক্রিস্টিয়ানসনও আছে, এমারসন পালমেরি আছে, হয়তো রুডিগারও আছে, জোমা আছে। কে কি মানে অপশন কার জন্য আসছে? জোমার জন্য বেশি আছে। এভারটনকে সিজনে 30 মিলিয়ন বলেছিল, হয়তো এই সিজনে আমি বিক্রি করে দিতে পারবো 30 মিলিয়নে। ক্রিস্টিয়ানসনের জন্য কি 30 মিলিয়ন নিয়ে কেউ রেডি আছে? নাই। রুডিগারের জন্য হয়তো থাকতে পারে 25 মিলিয়ন। এটাই হলো সময়, মানে এখন পর্যন্ত ক্রিস্টিয়ানসনের সাথে আমি তো জানি না যে কোনো প্লেয়ার কখনো কোনো টিম কখনো লিঙ্কড হয়েছে। বার্সেলোনা হয়েছিল একটা সার্টেন টাইমে, বাট বার্সেলোনা তো বার্সেলোনায়। সো হলো জোমার সাথে কিন্তু অনেক টিম লিঙ্ক। সো এইটাই লাইক আমি না চেলেও for the betterment of the team, like আমি যদি ডাঙ্ককে কিনতে চাই, আমি যদি উপমামা ওকে যদি কিনতে চাই, we need fund. সো ফান্ড নিলে ইজিলি অ্যাভেলেবল প্লেয়ারটাকে সেল করতে হবে, কিছু করার নাই। আর আমি যদি সত্যি কথা বলি, অল দ্য ডিফেন্ডার্স আর ডান কি ভালো আর খারাপ আর মন্দের ভালো, কিন্তু লাইক আমি যদি লিভারপুলের ডিফেন্ডার্সদের সাথে চিন্তা করি বা ম্যান সিটি ডিফেন্ডারের সাথে চিন্তা করি, দে আর অন পেপার দে আর গুড, অন পারফরম্যান্স দে আর নট। ডেফিনেটলি ভাই। সো আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমরা অলরেডি 1 ঘন্টা 18 মিনিট ক্রস করে ফেলছি। সো আমরা যদি একটু কুইকলি নেক্সট সেগমেন্ট গুলো যদি আপনি কন্টিনিউ করতে থাকেন। আদনান ভাই নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। কিছু বলো প্লিজ। হ্যাঁ শিওর। আচ্ছা জি ভাইয়া, আমি একটা নতুন একটা টপিক ইন্ট্রোডিউস করতে চাচ্ছিলাম। ইটস রিলেটেড টু আওয়ার ডিফেন্স অ্যাকচুয়ালি। আমি ওই যে একটা আমাদের এই গ্রুপের একজন মেম্বার সিয়ামাল তাহমিদ, উনি অনেকবার কমেন্ট করেছে।
তো আমার হঠাৎ মাথায় আসলো উনি গ্রুপে আজকে পোস্ট করেছিল রিগার্ডিং আওয়ার ডিফেন্স। আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য মেইন রিজনস তো ডেফিনেটলি আমাদের কিপার এবং ডিফেন্সিভ এরর। এছাড়াও আরেকটা কারণে আমরা কনসিড করেছি গোল অনেক এই সিজন। এটা কারণ হচ্ছে ফ্রিকোয়েন্টলি ল্যাম্পার্ড 3-4-3 থেকে 4-3-3 তে শিফট করেছে। সো উনি যে কথাটা বলেছিল যে নেক্সট সিজন আইদার উই প্লে উইথ ব্যাক 3 অর ব্যাক 4। ব্যাক 3 তে হইলে আমরা ডিফেন্ডার যে চারজনকে খেলাবো এই চারজনকে আমরা চেঞ্জ করব না। আমরা হয়তো মিডে ফরমেশনে 4-2-3-1 4-3-3 আমরা হচ্ছে মিড এবং অ্যাটাকে আমাদের ফরমেশনে চেঞ্জ আনবো। ব্যাক 4 কনসিস্টেন্টলি আমাদের খেলাতে হবে বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ টিম টু প্লে দ্য সেম পেয়ার ওভার এন্ড ওভার এগেইন। না হলে প্রত্যেক ম্যাচে যদি 3 জন 2 জন প্লেয়ার আমরা চেঞ্জ করি তাহলে ডিফেন্সিভ যে স্ট্যাবিলিটিটা এটা নড়ে যায়। এই কারণেই হয়তো আমরা এই সিজন অনেক গোল কনসিড করেছি। এটাই টপিকটা আর কি, আমি এটা একটু এখানে ডিসকাস করতে চাচ্ছিলাম। আমাদের তো কোর সিবি আসলে ছিল না, এটা কি আরেকটা কারণ কিনা 3 খেলানোর জন্য? কারণ আজপির সাথে সাপোর্ট দেওয়ার মতো মানে ওইরকম ডিফেন্ডার আমার যায় না, মানে জুমা ছাড়া ক্রিস্টেনসেন তো ক্রিস্টেনসেন খেলছে না, কন্তের আন্ডার 3-4-3 খেলছে না। হ্যাঁ 3-4-3 খেলছে, লাইক ইয়া হি ডিড, বাট ওর কিন্তু ব্লান্ডার কম ছিল না ক্রিস্টেনসেন। ইভেন আমি যদি ওই বার্সার ম্যাচটা ধরেই যদি বলি দ্যাট গেম, এটার ভাই এই দুঃখ আমি ভুলবো না। আল্লাহ, ক্রিস্টেনসেনের মধ্যে মানে নার্ভাস হয়ে যায় ভাই, আমি দেখছি খেলার মাঝখানে হচ্ছে কি ও গেম বিগ ম্যাচ গুলাতে ও খুব নার্ভাস থাকে। না চেলসি যেটা চাচ্ছিল কি জানো, কেউ ক্রিস্টিয়ানসেনের জন্য অনেক বিগ বিগ করুক, হ্যাঁ, বিকজ হি ইজ দ্য লিটারালি দ্য ইয়াঙ্গার ফেলো ইন দ্য ডিফেন্সিভ লাইনআপ, এবং ও টার্ন ওয়াইজ ও বল প্লেইং এবং ওর যে ক্যারেক্টারিস্টিক্স ওগুলো নিয়ে ও আসলে মানে চেলসি এক্সপেক্ট করছে যে একটা বিগ হিসাবে। অতীতে কিন্তু ওর সাথে বার্সেলোনা অনেকবার লিঙ্ক ছিল, মানে বিকজ বার্সেলোনা প্লে দ্যাট কাইন্ড অফ পাসিং গেমস এবং ওই জন্য ওরা ওর পিছনে একটা লিঙ্ক ছিল। বাট আমার যেটা মনে হচ্ছে যে ইভেন সিটিও চাইছিল, 35 মিলিয়নে চাচ্ছিল সিটি। রাইট, ও কিন্তু অনেক চান্স পাইছে ভাইয়া। আসলে আমার মনে হয় না চেলসি ওকে ফার্দার, মানে আমি জানি না বোর্ড ডিসিশন, বাট অ্যাজ এ ফ্যান I don't think he should be in Chelsea anymore because ও অনেক চান্স পাইছে। কিন্তু লাভ কি ওরে বেচে, লাভ কি যদি আমরা জন স্টোনস নিয়ে আসি? ভাই এই জন স্টোনস চাইরা জন স্টোনস কিন্তু আসলে সিটিতে খেলে নেই, ওই ইনজুর ছিল অনেক, হ্যাঁ, বাট তারপরেও লাইক ইয়েস এটা জন স্টোন ধরো আরো 2-3 বছর আগে হলে ইট মেক সেন্স। তো ইনজুরি প্রোন ভাই যেখানে প্লেয়ার নিজেই চেলসিতে না এসে সিটিতে গেল, মানে এরকম প্লেয়ার কি আর দরকার আছে আমাদের? এর থেকে ভাই আমাদের টিয়াগো সিলভারে আনুক ভাই, এক সিজন জুমা টিয়াগো সিলভার এই পার্টনারশিপ করুক। এমনি এক্সপেরিয়েন্সটা আসলে, বাট হি ইজ ভেরি এজ, আই মিন হিজ কত 34 না 35 এখন মনে হয় না, 36 নাকি 34 বা 56 এরকম। তো অরূপ আমি যেটা আগে বলতেছিলাম, আমি একটু কন্ট্রোল করে ফেলে ট্রান্সফার ডিটেইলসটা সব ওপিনিয়ন আছে। চেলসি এট দ্য মোমেন্ট সেলিং সাম ডেডউডস, যেটাতে আমি প্রথম বলছিলাম এমারসনের পরে হচ্ছে বাকায়োকোর সাথে হচ্ছে মিশি বাতসুয়াই ইদার মিশি বাতসুয়াই will be either added with West Ham in a swap deal with Rice or someone, অথবা ওর পিছনে তো অলরেডি তোমার যে লিডস ইউনাইটেড কিন্তু অলরেডি ইজ মেকিং বিড ফর হিম ফর নেক্সট সিজন। তো এই হচ্ছে অবস্থা। আর রস বার্কলি ফিউচার ইন চেলসি অলসো ইন ডাউট, বিকজ চেলসি যেহেতু আমাদের এত আমরা হাই স্পেন্ড করতেছি, উই হ্যাভ টু সেল আ লট অফ প্লেয়ার। হ্যাঁ, আমাদের ড্রিম করা তো কনফার্ম যাবেই। আর রস বার্কলি মেবি ইউজড ডেভিড ময়েস কিন্তু ইজ এ বিগ ফ্যান অফ রস বার্কলি, এবং ডেভিড ময়েস কিন্তু ওয়েস্ট হ্যাম ম্যানেজার। আর চেলসি যদি রাইসকে চায় তো এখানে কিন্তু সামহাউ প্লেয়ার প্লাস ক্যাশ অফার হবেই রাইস দিলে, আমি যেটা পার্সোনালি মনে করি, বিকজ চেলসি not pay huge cash like after paying Ben Chilwell, যদি আসলে Ben Chilwellকে চেলসি সাইন করে। সো বেসিক্যালি আমাদের অনেক সেল করতে হবে, এবং এই জন্য কিন্তু জর্জিনো ইজ ট্রান্সফার লিস্টেড। আমাদের মেইন 11 এর প্লেয়ার সেল না করতে বললে না, আমরা ওই যে তোমার ওই ফিগুলো আসলে মানে ব্যালেন্স বুকটা ব্যালেন্স করা আমাদের জন্য টাফ হয়ে যাবে। তো জর্জিনো যেহেতু সাইড চলে গেছে, আই এম রিয়েলি নট শিওর দ্যাট ও জুভেন্টাস যাবে, বাট হি মেবি গো টু ইটালি ফর শিওর, মেবি আদার ক্লাস অর সো। বাট চেলসি কিন্তু উইলিয়ামকে তোমার রিপ্লেস করে, ইদার ইট ইজ বেন রাহামা হোক অথবা সাম আদার প্লেয়ার হোক, চেলসি বেন রাহামার চাই, সাইড বেন রাহামা একটা প্লেয়ার বেন রাহামা। টমোরির সাথে একটা লিংক ছিল, ওটা কি আমরা আপাতত কি ওটা কি অফ নাকি?
Tomori was about to like French league যাওয়ার তোমার মেবি যেটা বললাম মানে রাইস ফিল্ডটাতে ভাই অনেক কিছুই হবে বুঝছো প্লেয়ার সাইন হয়তো প্লেয়ার সোল্ড হবে এক্সচেঞ্জ হবে লোন হবে বিকজ চেলসি ওয়ান্ট তোমারই অন লোন ফর টু এ প্রিমিয়ার লিগ ক্লাব যেখানে ও মানে ফুল সিজন খেলতে পারবে জার্মানিতে যাওয়ার চান্স আছে তোমারই বাট ল্যাম্পার্ড উইল নট লেট হিম গো টু জার্মানি ফর নাও আর যেটা হচ্ছে জুভেন্টাস যেটা বললাম বেন রাহামার কথা ব্রেন্টফোর্ড মোস্ট প্রবাবলি তোমার জার্মানির কোন একটা ক্লাবের খুব হাইলি রেটেড একটা ইয়াং উইঙ্গারকে কিন্তু সাইন করতেছে ব্রেন্টফোর্ড মানে ওই রকম প্লেয়ারটা মানে হচ্ছে কিন্তু বেন রাহামা চলে যাওয়া তো বেন রাহামা আসলে এমন থাকবে না ও ব্রেন্টফোর্ডে ফর শিওর ইদার হোক চেলসিতে হোক অথবা আর্সেনালও কিন্তু মেবি বেন রাহামাতে ইন্টারেস্টেড সো আর্সেনাল আমি জানি টটিংহ্যাম চাচ্ছিল স্পার্স only 40 million স্পার্স ছিল স্পার্স আর চেলসি এই দুটোই অ্যাকশন ভাই স্পার্স অথবা চেলসি মরিনোর সাথে বেন রাহামা যায় কিনা আই এম নট শিওর বাট কিন্তু ভাই একটা প্রবলেম আছে ভাই এরা তো আফ্রিকার প্লেয়ার ভাই আফ্রিকা কাপ অফ নেশনে তো ভাই যে আছে বেন রাহামা দুজন পজিশন ক্যান্সেল হয়ে গেছে সিজন অ্যাপকন হবে না তো 2021 এ এখন না হলেও ফিউচারে একটা সময় হবে একটা এই সেই সময় তো ভাই জিয়াস আর বেনহামা দুটো প্লেয়ারকে ভাই একই সময় একাডেমিতে কয়েকটা আছে এই যে ফিয়াবেমা নরওয়ের একটা কিনলাম না আমরা ভাই ওটা তো জানুয়ারি মাসে হয় ভাই প্রিমিয়ার লিগের ক্রুশাল টাইম ভাই ওই সময় ভাই জানুয়ারি ফেব্রুয়ারি দিকে ওটা হারাইলে মোটামুটি সব টিমই হারাবে লিভারপুলও হারাবে চেলসি মানে দুইজনই তো সিটিও মাদ্রিদে হারাবে তো সব টিমের থেকে যাবে দুইজন করে রাইট রাইট তো আমার কাছে টেক্স হচ্ছে এটাই মানে ট্রান্সফারে আপ টু নাও রিগুইলান ডিপেন্ড বিকজ রিগুইলানের ব্যাপারটা আছে চেলসি যদি দুটোই লেফট ব্যাক অফলোড করতে চায় তাহলে রিগুইলকে নিবে আমার মনে হয় না ওলোনসোকে এই সিজনে ল্যাম্পার্ড ছাড়তে পারে বাট হু নোস ইফ রিগুইলান ইজ চিপ উই মে সাইন হিম বিকজ আমরা যদি একটা কুকুরেলার কথা বলতেছে আহসান রাব্বি কুকুরেলার সাথে চেলসি to somewhat linked ছিল but not linked now. Cucurella is a very good left back. La Masia product Barcelona currently maybe playing on Valencia. Attacking wise ভালো but defensively অতটা strong না. Right. আচ্ছা ভাই আমরা তো লা মার্সিয়া আর একজন ডিফেন্ডারের সাথে লিংক ছিলাম 6 ফুট 5 ইঞ্চি শাভিয়ার কিনেতো সেটাকে It's not official but yeah. It's done. He is for academy মানে চেলসি বি টিমে মানে খেলবে for the time being. But Lampard ভালো একটা প্লেয়ার লম্বা কি অফিসিয়াল হয়ে গেছে ও তো প্রায় অফিসিয়াল মানে ওটা মানে অ্যানাউন্সমেন্ট ও তো আসলে not announced yet but it's done. আচ্ছা না হইলে ভালো খুবই ভালো প্লেয়ার হ্যাঁ ওকে দেখি বলার আমার খুবই ফেভারিট একটা প্লেয়ার করে আছে হ্যাঁ আর ও ফেভারিট একটা প্লেয়ার করে আছে সেটা হচ্ছে আম্পাদু ওরে যে আমি কবে টিমে দেখবো আমি সেটাই বুঝাবো আম্পাদু তো ভাই লোনে আসছে ফুলহামে মোস্ট প্রবাবলি লোনে থাকবে এই সিজনে ফুলহামে লোনে যাচ্ছে এই সিজন হোপফুলি নেক্সট সিজন মানে দ্য সিজন আফটার নেক্সট আম্পাদু থাকবে টিমে ওর যে লিডারশিপ কোয়ালিটি ওরকম প্লেয়ার দরকার আছে টিমে মোটামুটি অরূপ দিস ইজ ফ্রম মাই সাইড আমি ভাই যদি একটা কোশ্চেন নেই যেমন শারিয়া মনির অন্য কোশ্চেন করছেন যে কোনো সিরিয়াম ব্যাকআপ হিসেবে কি আমরা কিনবো যদি জর্জিনিও সেল করি সো কি মনে হয় আসলে চেলসি আমার পার্সোনাল আমি যেটা মনে করি যদি চেলসি দুইটা মিডফিল্ডারই সেল করে লাইক জর্জিনিও আবার রস বার্কলিও তাহলে কিন্তু যদি রাইসকে কিনে রাইস ক্যান বি প্লেয়ার ইন মিডফিল্ড অ্যাজ ওয়েল ও কিন্তু মাল্টি প্লেয়ার কিন্তু হ্যাঁ সো মানে আমাদের কিন্তু অনেক ধরনের মানে আচ্ছা ভাই কারো কি মনে আছে ক্রিস্টেনসেনও কিন্তু আপনার খুব হার্ডলি দুই একটা ম্যাচ এরকম সিডিএম পজিশনে খেলছিল সিডিএমে খুব ভালো পারফর্ম করছিল কিন্তু ভালো খেলছিল সিডিএম এ সিডিএম খেলে বিকজ ইটস পাসিং ইজ গুড রিস জেমসও কিন্তু সিডিএম খেলছে উইগানে বাপ্পি কি আটকাই গেছিস না আছে আচ্ছা এখানে যেমন একটা কমেন্ট আসছে যে সাদ্দাম মেহেদী সিলভান যেটা ওই সোর্সের কথা বলছে যে সোর্সেস আর সেইং হি উইল টু চেলসি মেডিকেল ইন 2 days সো ফিঙ্গারস ক্রসড ফর দিস ওয়ান যারা চাচ্ছেন টপ জার্নালিস্ট কেউই এই ব্যাপারে কিছুই বলে না স্টিল নাও মানে আমি আসলে টেকনিক্যালি কিন্তু আমার হাতে এক মাসেরও কম টাইম আছে রাইট কারণ প্রিমিয়ার লিগ 12 তারিখে আমি যদি গেম উইক 1 থেকে একটা ফুল ফেজ স্কোয়াড নিয়ে শুরু করতে চাই ডেফিনেটলি আমার এই এডিশনগুলো পড়ায় ফেলতে হবে
সেটা চিলওয়েল হোক, হ্যাভার্টস হোক। এটা কি ভাই কাই হ্যাভার্টসের জন্য আমাদের মনে হয় অনেক ডিল আপনার ঝুলে আছে মনে হয় নেক্সট সাইনিং গুলো? ডেফিনেটলি হ্যাঁ, কাই হ্যাভার্টসেরটাই কি আগে হওয়া উচিত না চিলওয়েলের আগে? শুধু কাই হ্যাভার্টস না, বিকজ কাই হ্যাভার্টসের পাশাপাশি চিলওয়েলও অনেক ড্র্যাগ হয়েছে, এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কাই হ্যাভার্টসের আগে থেকে মনে হয় আমরা চিলওয়েলকে চেজ করতেছি। তো এই হিসাবে চিলওয়েলটা আমাদের সর্ট অফ এই সিজনের কোহলিবালি। আই গেস না হয়ে যাবে, মিস আউট না হয়। সো এটাই আমি একটু ছোট করে জানতে চাবো একটা জিনিস, যে আমি যদি পাবলিক গ্রুপ গুলোতে, কমন গ্রুপ গুলোতে যদি চেলসি নিয়ে একটু কমেন্ট গুলো আমি যেমন দেখছিলাম লাস্ট কয়েক মাসে, মানে আফটার সাইনিং ওয়ার্নার এন্ড দেন আফটার সাইনিং জিএচ এন্ড দেন সাইনিং ওয়ার্নার, সবাই বলছে যে ওকে নাইস, চেলসি তো প্রবাবলি এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য টিম বানাচ্ছে, যে যখন হ্যাভার্টস আসছে এই টাইপের কিছুতে। সো আমরা ডিপ ডাউন ইনসাইড আমরা জানি যে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানটা কোনটা, কিন্তু আমি যদি সবার কাছে অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি যে রিয়েলিস্টিক এক্সপেকটেশনটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত নেক্সট সিজনে, মানে ইভেন ইফ উই গেট দিস ডিফেন্সিভ ওভারহল, যে নতুন সিবি হোক এলবি হোক সবাইকে নিয়ে এসে এন্ড দেন হ্যাভার্টস এন্ড দিস অ্যাটাকিং ফোর্স, কেমন মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ কোনটাতে আমাদের টার্গেট কেমন হচ্ছে? জুবাইর ভাই যদি শুরু করেন। না, নেক্সট যেহেতু আমরা রিবিল্ডিং প্রসেসে আছি, আর এটা হচ্ছে মানে নতুন প্লেয়ারদের নিয়ে বলা যায়, মানে লাস্ট সিজনে তো ল্যাম্পার্ডের ঠিক আছে খুব বেশি একটা রিসোর্স পায় নাই, যা ছিল তাই দিয়ে মানে কাজ চালাইতে হয়েছে। তো নেক্সট সিজনে আমার মানে খুব একটা বেশি অ্যাম্বিশন নাই। এই সিজনে যেরকম ছিল হয়তো ভাই আরেকটু ভালো করবে, হয়তো 5-10 পয়েন্ট বেশি পাবে, টপ 2 তে বা 3 তে থাকবে, আর হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যদি যেতে পারি তাহলে সেটাই অনেক আই গেস। আর এফএ কাপ বা কারাবা কাপ যদি একটা পাই মানে সেটা হচ্ছে বোনাস। এছাড়া আমার নেক্সট সিজনে খুব একটা মানে এক্সপেকটেশন নাই টপ 2 বা 3 ছাড়া। ফ্যান্টাস্টিক। বাপির কি মতামত? আমার হচ্ছে গিয়ে আপাতত যে হ্যাভার্টস এর জন্য যে আমরা এখনো ঝুলে আছি, এই জন্য আমাদের ডিফেন্ডার কেনা হচ্ছে না বা একটু লেট হচ্ছে। আমি বরাবরই চাইতেছিলাম যে হ্যাভার্টস এর চেয়ে আমার জন্য ডিফেন্স লাইন আবার আমরা একটা সলিড ডিফেন্স লাইন দাঁড়া করাইতে পারি, মানে অ্যাটলিস্ট সিজন শুরুর আগে একবার টোটালি নিউ লাইন আপ যেটাই। তো হ্যাভার্টস এর জন্য যেহেতু আমরা ওয়েট করতেছি, তো আমরা আর কি কিছু করার নাই আসলে। আমার মনে হয় কিছু ডেডিউট আমাদের রেখে দিতেই হবে, অফলোড করার টাইম পাবো না, অথবা কিছু নিয়ে শুরু করতে হবে, আসলে কিছু করার নাই। তো আসলে নেক্সট সিজনে একেবারে আমার মনে হয় না, অনেকে বলতেছে আমরা টাইটেলের জন্যই করবো, হয়তো করবো, কিন্তু আমি এখনই এক্সপেক্ট করতে পারতেছি না আসলে টাইটেল জিতবো বা কিছু। বাট ইয়া, জোবাইর ভাই যেটা বললো যে কোয়ার্টার ফাইনাল, ইউসিএল কোয়ার্টার ফাইনাল ইজ আমারও একটা এক্সপেকটেশন যে ইউসিএল কোয়ার্টার ফাইনাল টেস্ট এটা করা উচিত, পাওয়া উচিত আমাদের। এন্ড ইয়েস, এট লিস্ট টপ 3 তে থাকা উচিত। দ্যাটস ইট। এন্ড মোস্টলি ইউসিএল এর ব্যাপারটাই। অলরাইট, সদীপ ভাই সেক্ষেত্রে যদি আমি বলি যে অফকোর্স যে টাইটেল উইনিং তো এখনই আমাদের টার্গেট হবে না, বাট কি মনে হয় যে এখন যে কারেন্ট লিভারপুল সাইড আছে, উই নো দে আর টপ নচ ইন অল অ্যাসপেক্টস, বাট কি মনে হয় যে ওদেরকে ম্যাচ করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি কোন দিকগুলোতে ক্লিনিক্যাল হতে পারে, নট অনলি প্লেয়ার্স বা আদার্স, যদি আপনি বলেন। আসলে ভাই আমাদের প্ল্যান করে এখন আগে আগানো উচিত, কারণ হচ্ছে আমাদের লিভারপুলের সাথে মোস্ট প্রবাবলি এবার 33 পয়েন্টস এর গ্যাপ ছিল। তো এটা তো একটা সিজনে তো ভাই আপনি 33 পয়েন্টস গ্যাপ করে মানে ইউজ করতে পারবেন না। তো আমাদের আস্তে আস্তে প্ল্যান করে যাওয়া উচিত। লিভারপুল যে কাজটা করেছে ওরা ক্লাবের আন্ডারে, আমাদের যেহেতু কিছু সাইনিং হচ্ছে, আরো কিছু সাইনিং হবে, ওদের কাছে একেবারে ফুল সিজনে আমরা একেবারে টপ নচ পারফরমেন্স তো আশা করতে পারি না, ওদের জন্য একটু সময় দিতে হবে। সো টপ 4 ফিনিশ যদি করতে পারি আর একটা কাপ যদি জিততে পারি, যেটা জুবাইর ভাই বললেন কারাবা কাপ অথবা এফএ কাপ, এটি এনাফ। Which will be Lampard's first cup actually. হ্যাঁ, ইনশাআল্লাহ। আর চ্যাম্পিয়ন্স লিগ তো একটু টাফ হবে, বাট এখানে আমরা কোয়ার্টার ফাইনাল কিন্তু যেতে পারলে অনেক কিছু হবে, কারণ এখানে রাইভালস টিম তো মানে কম্পিটিশনটা হার্ড তো চ্যাম্পিয়ন্স লিগে। প্রিমিয়ার লিগে আমরা ফাইট করব হয়তো যদি টিম যদি রিদমে চলে আসে। একটা জিনিস ছিল যেটা আমরা এতদিন পর্যন্ত মানে রিমার্স ছিল যে কারাবা কাপ প্রবাবলি আমরা পার্টিসিপেট করছি না, কিন্তু কালকে চেলসি অফিশিয়ালি কনফার্ম করছে যে ইয়েস উই আর প্লেইং দিস টুর্নামেন্ট অ্যালংসাইড দি এফএ কাপ। আমাদের যেটা হচ্ছে যে আমরা কারাবা কাপ স্টার্ট করছি আমরা 4th রাউন্ড থেকে, যেটা বেসিক্যালি ইউজুয়ালি আমরা 3rd রাউন্ড থেকে করি, জাস্ট বিকজ যেসব টিম ইউরোপিয়ান কম্পিটিশনে থাকছে তারা একটু লেট এন্টার করবে কম্পিটিশন। সো সেম কোশ্চেন ফর তালহা ভাই, যে কি মনে হয় আমাদের কিরকম ফিনিশ হতে পারে, আমি টার্গেট হতে পারে?
শর্টকাটে কয়েকটা কথা বলবো, Sure, এগুলো sure. রিলেটেড আমার কাছে মনে হচ্ছে। ফার্স্ট অফ অল Yeah. হচ্ছে জুবাইর যেটা বলছে ওইটাই, আমার টপ 4 পাইলেই চলে, আর কিছু লাগে না। বিকজ এখানে কিছু কারণ আছে, যে এখনো 1 মাসেরও কম টাইম বাকি আছে নিউ সিজন স্টার্ট হওয়ার জন্য। অ্যান্ড অলরেডি আমাদের মাত্র 2টা সাইনিং হয়েছে, আমাদের ডিফেন্স পুরোটা সাজানো বাকি। সো ইট উইল টেক টাইম, প্লেয়াররা আসবে, প্রি সিজন নাই যেহেতু, কোনো কেমিস্ট্রি বিল্ড আপ হইতে Adjust হইতেই হবে। আপনার দেখা যাবে যে এক্স্যাক্টলি অ্যাডজাস্টমেন্টের কারণেই দেখা যাবে প্রথম 2-3 মাস চলে যাবে। সো প্রিমিয়ার লিগে টপ 4ই মোর দ্যান ইনাফ, টাইটেল চেস না। বাট হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু গ্রুপ স্টেজে 6 ম্যাচ থাকে, নকআউট স্টেজে স্টার্ট হয় আফটার জানুয়ারি ট্রান্সফার উইন্ডো। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ডিপেন্ডস অন দ্য গোলকিপার অ্যান্ড দ্য ডিফেন্ডার উই আর গোনা বাই, কোয়ার্টার পর্যন্ত অ্যাটলিস্ট যাওয়া উচিত। আর এফএ কাপ, কারাবা কাপ না এগুলা পাইলে ভালো, না পাইলেও কোনো অসুবিধা নাই। টিম কেমিস্ট্রিটাই আসল। এবং আমি যে কথাটা আরেকবার বলবো, আগে বলছিলাম, এটা হচ্ছে গিয়ে আমি চাই কেমিস্ট্রিটা বিল্ড আপ হোক এবং ল্যাম্পার্ড একটা প্রেফার্ড ফরমেশনে স্টিক থাকুক, মানে ওর জন্য যে ফরমেশনটা সুবিধা হয়। আমি যেটা প্রেফার করি হচ্ছে 4-2-3-1। 4-2-3-1 জোসে মরিনহোর আমলে আমরা খেলে আসছি, এই ফরমেশন ডিফেন্সিভলি অনেক সাপোর্ট দেয় 4-3-3 তে। সো আমি প্রেফার করব 4-2-3-1 বা যেটাই হোক, ল্যাম্পার্ড যেটা প্রেফার করে, একটা ব্যাক ফোর নিয়ে একটা ফরমেশনে আমরা স্টিক থাকবো, ওই ফরমেশনে আমরা মাস্টার করব নিজেদেরকে, এবং আমাদেরকে ফার্দার পরের সিজনের জন্য আমরা আমাদেরকে বিল্ড করবো, যাতে করে পরের সিজনে আমরা ঝাঁপায় পড়তে পারি সব কয়টা ট্রফির জন্য। দ্যাটস ইট, দ্যাটস মাই রিয়েলিস্টিক এক্সপেকটেশন। Absolutely, thank you so much, ভাই, very well said. আদনান ভাই যদি কিছু অ্যাড করতে চান এই টপিকে। আমার বেসিক্যালি আমারও সেম যেটা কথা বলছে, আমার অনেকটা ওর মতো মত। আমরা উই হ্যাভ টু সিমেন্টেড দ্য চ্যাম্পিয়ন্স লিগ প্লেস, বিকজ উই আর চেলসি এফসি, উই ক্যানট প্লে র্যান্ডম সিজন ইন চ্যাম্পিয়ন্স লিগ। লাইক আমি একটা সিজন খেললাম, আরেকটা সিজন আমি ফিনিশ করলাম, বাদ পড়ে গেলাম, আবার পরের সিজন আমি আবার চ্যাম্পিয়ন্স লিগ খেললাম। আমাদের যেটা আগে ছিল, আমরা যেটা 2004-05 থেকে রেগুলারলি করে আসি, সেটা হচ্ছে আমাদেরকে চ্যাম্পিয়ন্স লিগে কন্টিনিউয়াসলি থাকতে হবে। একটা টিম যখন কন্টিনিউয়াসলি চ্যাম্পিয়ন্স লিগে থাকে, he gets the experience, he gets the momentum, he gets the situation in his way, না? আমি একটা সিজন খেললাম, সিজন আবার চ্যাম্পিয়ন্স লিগ খেললাম না, আবার এক সিজন আমি খেললাম, তো আমার তো টিমটা নাই বেসিক্যালি, বিকজ চ্যাম্পিয়ন্স লিগ ইজ টিম হুইচ আর ভেরি স্ট্রং, যারা ফিনিশ করতে পারে লিগ স্ট্রংলি এবং যেটা কন্টিনিউ করতে পারে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত। আই ক্যান স্টিল রিমেম্বার আমরা খোড়ায় চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে সেমিফাইনাল খেলতাম, সেমিফাইনাল অলমোস্ট এভরি, মানে প্রতি 3 সিজনের একটা সিজন আমরা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল খেলছি, এরকমও আছে। এবং এমনও আছে যে আমরা 3 সিজন 4 সিজনে সেমিফাইনাল খেলছি। হ্যাঁ, তো যে জিনিসটা আমাদের বিশাল গ্যাপ পড়ে গেছে লিভারপুলের সাথে, আমাদের 30 পয়েন্টের গ্যাপ, এটা কখনো এক সিজনে ইম্পসিবল। ইট ইজ টু রিডিউস দিস গ্যাপ। আমাদের যেটা মানে প্ল্যানিং, বোর্ড যেটা প্ল্যান করছে যে 3 ইয়ার্স প্ল্যান, 3 ইয়ার্স প্ল্যানের এটা আমরা কন্টিনিউয়াস। এবং তোমরা দেখছো কিনা আমি জানি না, যে সাইমন স্ট্যান্ডার্ডের যে জার্নালিস্ট সাইমন জনসন, ও বলছে যে চেলসিস প্ল্যান ইজ ক্লিয়ার, চেলসিস প্ল্যান ফর 3 ইয়ার্স। চেলসি যে এক সিজন এক উইন্ডোতে স্পেন্ড করবে তা না, চেলসি প্রতিটা উইন্ডোতেই স্পেন্ড করবে এবং চেলসি কন্টিনিউয়াসলি গ্রো আপ করবে টিমটা। এবং আমাদের যে প্ল্যান, তোমরা খেয়াল করবে, আমরা কিন্তু লিভারপুলকে মডেল করে আগাচ্ছি। ক্লপ কিন্তু এক সিজনে কিন্তু কিছুই জিতে নেই, হি হ্যাজ টু ওয়েট ফর 3 সিজনস টু অ্যাট লিস্ট উইন আ ট্রফি, তাই না? ও চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, এখন প্রিমিয়ার লিগ জিতছে, আমাদেরকে ঠিক সেম পেজে যেতে হবে। আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের টিম ঠিক করতে হবে। তোমার ইয়া কি নাম কিনা ক্লপ যখন আসে, তখন লিভারপুলের কি প্লেয়ার ছিল? ইউ ক্যান স্টিল লাফ অন দোজ প্লেয়ার্স, মানে ওই প্লেয়ার নিয়ে সে কত দূর পর্যন্ত আসে। আমাদের কিন্তু সেম একই অবস্থা, আমাদের কিন্তু ডে টু ডে টিম ভর্তি, আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো বাই গ্রো, আমাদের কিন্তু প্লেয়ার কাট করতে হবে, প্লেয়ার ইন করতে হবে, প্লেয়ার কাট করতে হবে, প্লেয়ার ইন করতে হবে। তো আমাদের প্রসেসটা অনেক লম্বা। হ্যাঁ, ডেফিনেটলি আই ওয়ান্ট চেলসি টু বি ইন টপ, চেলসি অ্যাটলিস্ট চ্যালেঞ্জ ম্যানচেস্টার সিটি অর লিভারপুল। আমরা অ্যাটলিস্ট ধরো থার্ড ফিনিশ করি, বাট আরো খুব স্ট্রং ফিনিশ দিই, আমাদের গ্যাপটা খুব কম থাকুক। প্রিমিয়ার লিগ অনেক জমবে নেক্সট সিজন ইনশাআল্লাহ, বাট কিছুই হবে না আনটিল আমরা উই রিইনফোর্স এন্ড সর্ট আওয়ার ডিফেন্স এন্ড গোলকিপার। উই মাস্ট সর্ট আউট দিস ডিফেন্স। উইদাউট ডিফেন্সটা কিছু করতে পারবো না। আমি যদি 5টা গোল দেই, 4টা গোল খাইতে হবে। হ্যাঁ, ইট ক্যানট বি পসিবল এভরি লিগ ম্যাচ, না? প্রত্যেক লিগ ম্যাচের কিন্তু পসিবল আমি 5টা-4টা করে গোল করব। এখন আমি আমার জার্সির মধ্যে ফ্রি আছে, ফ্রি মোবাইল আমার স্পন্সর, আমি এই জন্য প্রত্যেক ম্যাচে 3 গোল খাবো, 3 গোল দিব। ইটস নট রিয়েলিস্টিক। তো আমাদের
হ্যাঁ ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে চেলসির যে একটা মানে ট্রেডিশন ওয়াইজ বা একটা মানে সোজা বাংলা বলে ঐতিহ্য যেটা ছিল, যে হোম গ্রাউন্ডের যে একটা আমাদের মানে যেই বেঞ্চ যেটা ছিল আর কি, ওই জিনিসটা তো এই সিজনে পুরো নাই হয়ে গেছে একদম। ওই জিনিসটা ব্যাক করানো, হ্যাঁ আমাদের হোমটাকে আমাদের ফর্ট্রেস করতে হবে, যেটা আমরা মরিনোর আগে স্টিল, যেটা আমাদের রেকর্ড, যেটা এখনো স্টিল আনটাচেবল রেকর্ড, 86 ম্যাচ আনবিটেন এট স্ট্যামফোর্ড ব্রিজ। হ্যাঁ লিভারপুল ইজ কামিং, লিভারপুল সিজনে বিট না হয় তো আমাদেরটা টাচ করে ফেলবে। ইটস এ বিগ, আমাদের ওই হোমটাকে ফর্ট্রেস করতে হবে। আমরা হোম ম্যাচে উই ক্যানট বিটেন বাই বার্নমাউথ, উই ক্যানট বি বিটেন বাই ক্রিস্টাল প্যালেস, ওয়েস্ট হ্যাম। হ্যাঁ এই ধরনের বুলশিট থেকে বাইরে আসতে হবে। প্লেয়ারের মেন্টালিটি আসলে ওরকম ভাবে বানিয়ে নিতে হবে যে আমরা ভাই চেলসি, আমরা ভাই স্ট্যামফোর্ড ব্রিজ, আমি এখানে জিততে হবে বা আমি হারা যাবে না আমাকে এখানে। তো ওই মেন্টালিটির প্লেয়ার আসলে একটু তৈরি করতে একটু সময় লাগবে ভাই। যেটা মেইন হচ্ছে কি, যেমন চেলসি কেন ইংলিশ প্লেয়ার বা এত কোর চেলসি প্লেয়ারের দিকে আগাচ্ছে, বিকজ দ্য প্যাশন, যেটা মানে জন টেরি, যেটা ল্যাম্পার্ডের ছিল। হ্যাঁ আমি ক্লাবকে ভালোবাসি ভাই, আমি ছোটবেলা থেকে ইংল্যান্ডস বা লন্ডনস বিগেস্ট ক্লাব, এর জন্য ডাঙ্কে হ্যাঁ এইসব প্লেয়ারই ভাই চেলসিকে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ মানে এটা হবে আরো। So that's it from my side. I still think যে চেলসি স্ট্যান্ডিং এই সিজনে আরো যাবে, আরো বেশ কয়েকটা প্লেয়ার আসবে এবং অনেক প্লেয়ারই যাবে, এবং হয়তো এমন কিছু প্লেয়ার অলরেডি, যেমন উইলিয়াম চলে গেছে, নেক্সট হয়তো রস বাটলি, আর মেন টিমের প্লেয়ার আরো একজন যাইতে পারে। উই হ্যাভ টু বি প্রিপেয়ারড ফর দ্যাট। বেঞ্চকে স্ট্রং করার জন্য কি জর্জিনিওকে একটা সিজন রাখা যায়? বেঞ্চকে জাস্ট আমার মনে হয় না জর্জিনিও বেঞ্চ যে ডিজাস্টার বেঞ্চে এত স্ট্রং না করে ও না থাকলেই ভালো। ওই সিস্টেমের সাথে একদমই যায় না, ল্যাম্পার্ডের সিস্টেমের সাথে। সেটা তো জানি ভাই, সেটা জানি, সেটা অবশ্যই জানি, কিন্তু মাঝে যদি মানে আমাদের তো বেঞ্চটাকে একটু স্ট্রং রাখার দরকার না? হ্যাঁ জিনিসটা হচ্ছে আমি বলি মানে এই ক্লিক করানোর আছে আমি রেখে দিলাম, এই ক্লিক যে কখন করতেছে এটা কিন্তু একদম এটা ট্রু জর্জিনের জন্য। কিন্তু এই সিজনে ভাই টাকা মানে করোনার কারণে ঠিক মতন সেল করতে পারবো না। 57 মিলিয়ন সেল করতে পারবো না বলে এটারও গ্যারান্টি নেই যে আমি পরে ভালো প্রাইসে সেল করব। সেটা 57 মিলিয়ন দিয়ে কিনা হয়েছে তো ভাই, এইজন্য চিন্তা করলাম মানে রেভিনিউ তো আনতে হবে একটা প্লেয়ারের। সেল করলে আমি প্লেইং, আই এম সেলিং হিম অ্যাজ আ ফার্স্ট টিম প্লেয়ার, বাট তখন সেল করতে গেলে তখন আই উইল বি সেলিং অ্যাজ আ বেঞ্চ প্লেয়ার, so that will have an impact I guess. Still that's a great point. Another thing is his age. Next year maybe he will be hitting 29, so ওই এজে অনেকেই নিতে পারবে না, 30 প্লাস অফারই করবে না জর্জিনোর জন্য। তো এই সিজনেই বেচে দেওয়া সবথেকে পারফেক্ট। দেখা যাক কি হয় তাহলে। ল্যাম্পার্ড তো মোটামুটি চায় না মনে হয় জর্জিনোকে। রাইট আমি একটু নাফিসের কাছে একদম শর্টে আসতে যাচ্ছিলাম যে আমাদের মানে যেটা সবাইকে বলছিলাম যে কমন গ্রুপগুলো তো অলরেডি চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন বানায় দিতেছে সবাই বিকজ অফ হাভার্টস, ওয়ার্নার, জিএচ। সো আপনার কি মনে হয় যে আমাদের মানে একদম রিয়েলিস্টিক টার্গেট কি হওয়া উচিত ফর প্রিমিয়ার লিগ এন্ড চ্যাম্পিয়ন্স লিগ? একদম শর্টে যদি বলেন, কারণ আমরা অলরেডি 1.5 ঘন্টার আওয়ার মার্ক ক্রস করে ফেলছি। সো আমার যেটা মনে হয় যে মানে নেক্সট সিজনটা আমরা কিন্তু অনেকগুলো প্লেয়ার কিনছি, अराउंड 3টা প্লেয়ার, কাইকো যদি ধরি 3টা প্লেয়ার কিনেছি, আর একটা মিনিমাম 2টা প্লেয়ার আরো, মানে কাইকে আমি ধরে নিলাম যে কাইকে আমি কিনছি, তো কাইকে কেনার পর আরো 2টা প্লেয়ার কিনবো, মানে কাইকে যদি নাও কিনা আমরা কোন একটা অ্যাটাকিং আরেকজন প্লেয়ারকে কিনবো। সো এইভাবে কাইকে বলছি যে 3টা প্লেয়ার কিনছি, আরো 2টা প্লেয়ারকে আমরা কিনবো, মানে যেটা গোলকিপার হোক, লেফট ব্যাক হোক, সিপি হোক। সো লাইক 5টা প্লেয়ারকে কেনার পর 5টা প্লেয়ারকে ইন্টিগ্রেট করা কিন্তু একটা টাফ বিষয়। সো নতুন সিজনে নতুন ফরমেশনে প্রি সিজন নাই, আমাদের 10 দিন মতো টাইম পাবো বা 15 দিন মতো টাইম পাবো প্রি সিজনে। সো আমি টার্গেট করবো যে লাইক টপ 2 তে থাকা এন্ড একটা কাপ এন্ড ইউসিএল এট লিস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া। লাইক আমরা ইউসিএল আই হ্যাভ টু বি কনসিস্টেন্ট নেক্সট 2-3 ইয়ার্স। আমরা যদি ইউসিএল কনসিস্টেন্ট না হতে পারি টিম নিয়ে বা এরকম অ্যাটাকিং প্লেয়ার্স নিয়ে, দ্যাট উইল বি ভেরি স্যাড। জিনিসটা অ্যাকচুয়ালি স্যাড। And top 2 in regular meeting quarter finally in UCL. মানে ইনফ্যাক্ট মানে জিনিসটা এমন ছিল যে আমাদের যদি ফার্স্ট লেগে বায়ার্নের সাথে অত ভোটাভুটি না হতো, আজকে হয়তো বার্সার সাথে আমরা খেলতে পারতাম রাতে। সো এনিওয়ে জিনিসটা তো আর হয়নি, ড্রিম হয়ে গেছে। বাট স্টিল মানে এইটাই জানতে যাচ্ছিলাম যে সবাই যেভাবে বলতেছে বার্সার কাছে হারার থেকে বায়ার্নের কাছে হারা ভালো ভাই।
ট্রু ট্রু না কে জানে ভাই, নিউট্রাল ভেন্যু কিন্তু ইউ নেভার নো, নিউট্রাল সো এনিথিং কিন্তু কুড আমাদের তো হ্যাপেন। ওইরকম এনিথিং ক্যান হ্যাপেন মেন্টালিটি ব্রো। বা যে টিম সাফাত ব্রো ছিল যেটা বলতেছিলাম, অফ কোর্স নাই মানে আমাদের নাই। আমি জাস্ট সব মিলে বললাম যদি ব্যাটে বলে শট থাকতো, ইফ উই হ্যাভ সেদিন তো অলমোস্ট অ্যাটালান্টা জিতেই গেছিল ভাই। পিএসজি যদি গোলটা না দিত অ্যাটালান্টা তো গেছিল জিতে রাইট পুরো। রাইট রাইট। তো আচ্ছা ভাই, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, যেহেতু শো শেষ হয়ে যাচ্ছে, একটা খুব হট টপিক, এটা জাস্ট আপনারা যে কোনো একজন আনসার দিলেই হবে। কান্তের ব্যাপারে আমাদের ওয়াশিক ভাই একটু আগে কোয়েশ্চেন করছিল যে হোয়াট অ্যাবাউট কান্তে, ওরও তো এইজ হয়ে যাচ্ছে, পুরো ফুল সিজন অলমোস্ট মিস করেছে, সো শুড উই ক্যাশ ইন অন হিম? তো আপনাদের কি মতামত, কান্তেকে কি আমরা রাখা উচিত নাকি আমাদের ভালো দামে সেল করে দেওয়া উচিত? আমার মতে এই সিজনটা দেখা উচিত ওকে, যদি এই সিজনটাও এভাবে যায়, মানে লাস্ট সিজনের মতো যদি এভাবে যায়, সো আমার মনে হয় যে মানে কি বলে এটাকে, মানে প্লেয়ারের দাম থাকতে থাকতে বা একটা ভ্যালু থাকতে থাকতে সেল করে দেওয়া উচিত ওকে আর কি। আই মিন টু দ্যাট সেম। আমি বলবো এই যে সিজনটা দেখা উচিত। কান্তিকে আরেকটা চান্স দেওয়া উচিত। আচ্ছা আমার একটা কল আসছে, হ্যাঁ একটু আরো এক কান্তিকে আরেকটু চান্স দেওয়া উচিত। কারণ হলো মানে কান্তি ইনজুর্ড হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, বাট কান্তি কিন্তু মানে আমি যদি এই সিজনে ওকে বেচার চেষ্টা করি বা সেল করতে পাবো না, মানে কান্তের মতো প্লেয়ারকে 40 মিলিয়ন 30 মিলিয়ন 50 মিলিয়নের যদি সেল করতে কান্তের যে ভ্যালুয়েশন, ওই টাকাটা কারো নাই এখন, টাকাটা দিতে পারবে না আমাদেরকে। রাইট রাইট। সো আমি কান্তেকে সি করি একটা স্ট্রাইকারের মতো, লাইক 60 মিলিয়ন 70 মিলিয়ন 80 90 মিলিয়নের প্লেয়ারকে আমি কান্তেকে মনে করি। সো এখনো সো লাইক এক সিজন লাগবে, কান্তে নেক্সট সিজন থাকবে। আমাদের কিন্তু কোয়ালিটি প্লেয়ার লাগবে মিডফিল্ডে। হ্যাঁ, আমরা যে এত আমাদের যে পরিমাণে মানে অ্যাটাকিং প্লেয়ার, মানে অ্যাটাক মাইন্ডেড প্লেয়ার আমাদের টিমে, আমাদের ডিফেন্সিভ প্লেয়ার কিন্তু নেই, এই জন্য কিন্তু আমাদের অবস্থা তো খারাপ। তো আমার ডিফেন্সিভ কান্তে ছাড়া কিন্তু আমাদের উপায় নেই। ইনফ্যাক্ট আমি তো মনে করি কান্তের একটা এখন আমাদের ব্যাকআপ লাগবে, বিকজ ও সাডেনলি এতগুলো ম্যাচ সিজনে, নেক্সট সিজন কিন্তু খুব শর্ট কিন্তু অনেক ম্যাচ, সবাইকে কিন্তু খেয়াল করতে হবে, প্লেয়াররা কিন্তু খুব ইজিলি ফ্যাটিগড হয়ে যাবে, এবং সেই জন্য কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা প্লেসে যদি আমার ব্যাকআপ না থাকে উইল স্ট্রাগল উইথ দেম। কান্তে যদি ইনজুর্ড আমার ব্যাকআপ কিন্তু নাই। হ্যাঁ, কান্তের মতো আরেকটা প্লেয়ার নাই। ট্রু ভাই, একদম এক্স্যাক্টলি। কান্তে এখন আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আসলে। না, আমরা কান্তেকে সেল করলে উইল বাই সাম সিডিএম টাইপ একজনকে, কিন্তু কান্তে কোনো রিপ্লেসমেন্ট নাই টিমে। নট এ সিঙ্গেল প্লেয়ার ক্যান প্লে কান্তেস রোল, কান্তেস কন্ট্রিবিউশন যে টিমে আছে। আমাদের লেস্টার দিতে হবে যে এনদিদির জন্য কান্তেকে রিপ্লেস করতে দেবে, অথবা হচ্ছে যে কামি বাঙ্গা না কি যেন একটা আছে না, যে ফ্রেঞ্চ প্রোডিজি কামিন বাঙ্গা না কি যেন, 16 বছর বয়স, খুবই ভালো খেলতেছে। লেস্টার থেকে এত প্লেয়ার আনলে ভাই মারবে আমাদেরকে, লিডার লিডার বলে ভাই তুমি কান্তেও নিয়ে গেছো, চিলুয়েলও নাকি এখন দেখতেছি টুইটার তো পুরো টুইটারে ঢুকে যাচ্ছে না, সব চিলুয়েল। কান্তেকে রিপ্লেস করার মতো কেউ থাকলে এই দুইটা প্লেয়ারই আছে, আইদার ওই এনদিদি অথবা হচ্ছে যে কামিন বাঙ্গা, যে ফ্রেঞ্চ প্রোডিজিটা আছে আপনার, মেবি রেনেসে বা ভ্যারাতিও আছে, কিন্তু ভ্যারাতি তো আসবে না চেলসিতে, এত না বয়স ওয়েজ সবই অনেক বেশি, ভ্যারাতি দরকার না, খুব অনেক বেতন। কান্তে ঠিক আছে আরেকটা সিজন খেলুক, ও কন্টের আন্ডারে 20 ছিল পুরা, মানে কান্তে আমাদের এখন টপ ক্লাস প্লেয়ার। ও যদি এরকম করে অর্ধেকের বেশি ইনজুরিতে থাকে, তখন ওই বডি ডিসিশন নেবে। এবং কান্তে যতগুলো সিজন এখানে ছিল কখনো ইনজুরিতে এভাবে পড়ে নাই, এই সিজন যেভাবে পড়েছে, সো হি শুড গেট অ্যানাদার চান্স। ওর ইনজুরি জিনিসটা কিন্তু ভাই নট লাইক গ্যারেথ বেল অর মার্টারস, ওই টাইপের কিন্তু না, ফ্রিকোয়েন্ট ইনজুরি হচ্ছে না। আর আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, আসলে জিনিসটা কি জানো, ওর মনে একটু ভয় ঢুকে গেছে, এটা পার্সোনাল আমি বলি যেটা, ওর কিন্তু ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় ওর ভাই মারা গেছিল, হ্যাঁ কান্তে, এবং ওই জিনিসটাকে পার্সোনালি খুব ইফেক্ট করছে, এবং যে কারণে ওই চেলসি যখন খেলতে চাইছে, মানে ট্রেনিং করতে চাচ্ছিল না কোভিড এর কারণে, তখন চেলসি কিন্তু ওকে লিভ দিতে চেয়েছিল যে তোমার এই সিজনই দরকার না, তুমি রেস্ট। হ্যাঁ, ও কিন্তু ওইটা ভেঙে কিন্তু আবার খেলতে আসছে। তো জিনিসটা কি, ওই যেহেতু ফ্যামিলি মেম্বার একজন মারা গেছে, এন্ড হি ওয়াজ ভেরি আপসেট অ্যাবাউট ইট, বিকজ ওর ভাই মারা গেছে, এবং ও ওই মেন্টালি প্লাস ফিজিক্যালি ও একটা মানে একটা ব্যাড ফেজে গেছে ক্যারিয়ারে, ও কিন্তু কখনো এত ইনজুরিতে কখনো পড়ে না। আর ইনশাআল্লাহ মানে আমার যেটা মনে হয়, আমরা যদিও বায়ার্ন মিউনিখের সাথে খুব বাজেভাবে আসছি, কান্তে
really good in that match. আমি তোমরা দেখছি না জানি, he was really making some tackles. Even FA Cup ফাইনালে, সরি FA Cup ফাইনাল বলছি, মানে চ্যাম্পিয়ন্স লিগের কথা বলছি, তোমার ও কিন্তু কিছু ভালো মুভ করছে কিন্তু ওই ম্যাচে। এই লুক লাইক যে একটু ওর কান্টের মতো একটু স্লাইডিং, একটু ট্যাকলিং দেখা গেছে। তো আশা করি ক্যাপ্টেন্সিও করছে, ক্যাপ্টেন্সিও করছে। কান থেকে দরকার ভাইয়া, লিডারশিপের একটা ব্যাপার আছে এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে কান্তের লিডারশিপ বা কান্তের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু খুব একটা কথা হয়নি কখনো। যে আমরা whenever we are talking about the next captain after Azpilicueta, we were talking about Jorginho বা ধরেন রাইস যদি ফিউচার আসে আবার রাইস, ওইরকম একটা অ্যাগ্রেসিভ প্লেয়ার লাগবে যে তোমার একটা প্লেয়ারকে ফাউল করছে, তুমি যে ধাক্কা মেরে ফালাই দিছো। সেটাই জন টেরির মতন ভাই, জন টেরির মতন। কান্তে তো খুবই পোলাইট, কান্তে এগুলো কখনো ভেরি পোলাইট। হ্যাঁ জন টেরির মতন লিডার দরকার। ওইটা তো ভাই এখন ওই সেই ক্ষেত্রে আমি এই কোশ্চেনটা লাস্ট উইকে করছিলাম যে রাইসের লিডারশিপ নিয়ে যে এত কথা হচ্ছে, রাইস কি কিছু একটা হতে পারে এই পজিশনে? রাইসের মধ্যে লিডারশিপ আছে ভাই। ওর ওয়েস্ট হ্যামের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড যে খেলা হয়েছিল, তোমরা একটু ইউটিউবে আবার দেখো, হি ওয়াজ লিটারালি কমান্ডেড, হি ওয়াজ লিটারালি কমান্ডিং দ্য হোল। সেই জন্যই ভাই আমার আম্পাদুকে এত বেশি পছন্দ, মানে ওর খেলাগুলো কিন্তু অনেকটা সিমিলার। কিন্তু ও কিন্তু ভাই আম্পাদু আসবে, আপনি কাঁদবেন না। আম্পাদু রিয়েলি গুড লোন, আম্পাদুর একটা খুব ভালো লোন দরকার। লিপজিগের লোনটা খুব বাজে হয়েছে, ও আসলে খেলতেই পারে না বেসিক্যালি। ফুলহ্যামের লোনটা আশা করি কাজে দিবে ভাই, একটা সিজন ওয়েট করে। প্রিমিয়ার লিগের লোনটা খুবই কাজে দিবে, কারণ প্রিমিয়ার লিগ এক্সপেরিয়েন্স ইজ সামথিং এলস। না অফিশিয়ালি দেয় না, বাট মোটামুটি শিওর। চিলওয়েলের ফি মনে হইতেছে না, ফিস 50 মিলিয়ন নাকি চিলওয়েলের ফি? ভাই চিলওয়েল নাকি ভাই কিনতেই হবে ভাই, মানে 50 চিলওয়েল যা দেখতেছি তো ডান আই গেস 60 রুপে যাবে না। বললো ভাই ল্যাম্পার্ড রে ভাই সে চ্যাম্পিয়ন, চিলওয়েল কিনেই ছাড়লো। আমি যেটা যদি আমি ফি নিয়ে আমি একটাই চিন্তা করি, যখন ম্যাচ লাভ ফি বলবে সেটা আমি মেনে নিব। ফি নিয়ে কথা বলি, বাট এটা আমি আপনার ভাই নাফিস ভাই দুজনকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে যদি আমি চিলওয়েলকে কনফার্ম করে আগে, তাইলে আমার কোন কোন অপশন বন্ধ হয়ে যাচ্ছে আর তাহলে কোন কোন অপশন अवेलेबल থাকছে? ডান কাউ বন্ধ হয়ে যাচ্ছে তোমার লেফট বন্ধ। আর আমরা রাইসের পিছনে যদি যাই, রাইস সিমস বিট নাও বিট লুক লাইক বিট, মানে একটু টাফ, বিকজ আমরা ফ্রি কিভাবে দিব। আমার মনে হয় রাইসের সাথে যেতে হবে, আমরা অনেকগুলো প্লেয়ার দিব ওয়েস্ট হ্যামকে। আই গট দ্য ফিলিং দ্যাট মেবি আমরা রস বার্কলিকে দিব, সাথে কিছু ক্যাশ দিব, মানে এই ধরনের একটা ডিল দিয়ে হয়তো রাইসকে বা মিচি বাদশাহও হতে পারে যদি আমরা রাইস উইল বি ডেডলাইন ডেটিং, তাইলে এত তাড়াতাড়ি হবে না, মানে মোজেস সবকিছু ফাইনালাইজ করার পর ফাইনালে শেষে যাবে। কিন্তু প্রবলেম আছে, আমি তোমাদেরকে বলি, ওয়েস্ট হ্যাম কিন্তু হলারকে কিনছিল ওই যে ইয়া থেকে, তোমার ফ্রাঙ্কফুর্ট থেকে, তাই না? সেবাস্টিয়ানের হলারের পেমেন্ট ওরা এখনো দিতে পারে নাই। দ্যাট ইজ এ বিগ কনসার্ন ফর দেম। ওদের কাছে কিন্তু টাকা পয়সা নেই, তো ওরা কিন্তু ওই রাইসকে ক্যাশ করবেই। ওরা রাইসকে হয় চেলসির কাছে ক্যাশ করুক অথবা ইউনাইটেডের কাছে ক্যাশ করুক, ওরা ক্যাশ করবে। ওদের ক্যাশটাই খুব ইম্পর্টেন্ট। তো ওই জন্য আমি চিন্তা করছি হয়তো রাইস প্লাস ক্যাশ যাবে। দুইটা প্লেয়ার চেলসি দিবে না এবং দুইটা প্লেয়ার ওয়েস্ট হ্যামও চাইবে না, কারণ ওদের ক্যাশ দরকার। Absolutely. So that's it. আদান ভাই, আমরা একদম শেষ স্টেজে, যদি আপনি এখন যদি কিছু বলতে চান। থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে থ্যাঙ্কস জানাবো। বাপিকে অনেকদিন পর দেখলাম, বেসিক্যালি আমি ও মনে ইন্টারমিডিয়েটের সময় মানে ওর সাথে আমার একটা, ওর ইন্টারমিডিয়েটের সময় মানে একটা গেট টুগেদারে দেখা হচ্ছিল, এরপর আর দেখা হয়নি। তো তালহার সাথে দেখা ছিল রিসেন্টলি, ভার্সিটি ওঠার পরে থ্যাঙ্কস টু দ্য লকডাউন, লকডাউনের জন্য আমি লাইক ইভেন লাইক সিরিয়ার খেলাও দেখতেছি। আসলে সময়টা কাটতেছে এইভাবে। আমি তো ভাই প্রতিদিনই প্রায় অনলাইনে ক্লাস থেকে। বাই দা ওয়ে, আমি আর জুবিরে আমান তাহা কিন্তু এক ইউনিভার্সিটিতে পড়ি, ইস্ট ওয়েস্টে। তো ওর সাথে আমার ভালো সম্পর্ক আছে। তো এই দুজন মিলে দেখা যাচ্ছে ওর অনলাইন ক্লাস হয়, মাঝে মাঝে ওর সাথে ডিল করি যে ভাই কি অবস্থা চেলসির, আমাকে প্লেয়ারের সাথে লিঙ্ক টিঙ্ক কিনা। তো ও বলে যে হ্যাঁ ভাই মোটামুটি আছি। তো আপনাদের এই অনলাইন ক্লাস আর সারাটা দিনই আমি ট্রান্সফার সিজন নিয়ে দেখি কখন আদনান ভাই বা অন্য কেউ একটা কমেন্ট দিচ্ছে, এই দিয়ে আমার সময় কাটে। ফ্যামিলির পরে এই চেলসি আমার কাছে অনেক সবকিছু, মানে এই ক্লাবটাকে আমি খুবই ভালোবাসি, মানে আর কিছু বলার নাই। আদনান ভাইকে থ্যাংক ইউ আমাকে আনার জন্য এখানে।
অবশ্যই ভাই, আপনাকেও থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ ভাই গেট টুগেদারে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংকস ভাই, থ্যাংকস ভাই আমাকে ইনভাইট করার জন্য, খুবই ভালো লাগছে। আদনান ভাই, নাফিস ভাই, অরূপ সবাই সাথে দেখা হলো আজকে। তোর সাথে বাপ্পি তো লাস্ট দেখা হয়েছিল মনে হয় এই যে প্রত্যেক ঈদের সময় দেখা যায়, ঈদের দিন হোক ঈদের আগের দিন হোক আবাসের সাথে আমার দেখা হয়, কিন্তু এইবার তো দুইটা ঈদ চলে গেল, ওর ফার্স্ট সাথে টাইম দেখা মিস হলো হলো। এবার অ্যাকচুয়ালি এবারও দেখা হইতো, ঈদের আগের দিন আমার ছোট চাচা মারা গেছে, সো এই কারণে ঈদটা খুবই বাজে গেছে বাসায়, প্ল্যান ট্যান সব মানে ইয়া ছিল। যাই হোক, আর আমারও সেম ওই যে সজীব ভাই যেটা বললো ওনার মতোই, যে ওই অফিসে থাকি, অফিস থেকে আসার পরে ওই গ্রুপে ঢুকি, খালি এটা ওইটা আপডেট দেখি, আর হচ্ছে রাতের বেলা একটু খেলা দেখি, খেলা হইলো, এরপরে ঘুম, এই চেলসি অফিস ঘুম, এইভাবেই লাইফটা যায়। সেম ভাই, এটাই বললাম ভাই, সবসময় চিন্তা, চেলসি নিয়ে চিন্তা থাকে, মানে কি করবে টিম, কি করা উচিত, নেক্সট সিজনে কেমন খেলবে। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আদনান ভাই ভালো থাকেন, নাফিস ভাই ঠিক আছে, অরূপ, সজীব ভাই, মাহবুব, জি ভাই আপনারা সবাই ভালো থাকবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের চেলসি সিজনে নেক্সট সিজনে আমরা অনেক মোটামুটি ইনশাআল্লাহ ভালো খেলবো, আবার গ্রুপ ইনশাআল্লাহ আড্ডা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, থ্যাংক ইউ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আমি একটু থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আজকের শোতে। ইনশাআল্লাহ বেন চিলওয়েল আর কাই হাভার্টস দুজনে একজন আর দুইজনকে নিয়েই আমরা নেক্সট উইকে আপনাদের সামনে আবার শেড এন্ডে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাঁ একদম আরসি উল্টা করে পড়ে কলম দিয়ে লিখে আমরা হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশের সর্ববৃহৎ চেলসি কমিউনিটি সিএফসি বেফের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।